তোর হবু বর হাফ প্যান্ট পরে তোকে দেখতে এসেছে? কথাটি বলেই হেসে কুটি কুটি তোরসা। আনিশা খালাতো বোন তোরসার কথায় অবাক হলো। আনিশা এবার সবে ইন্টারে উঠেছে। বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই, কিন্তু মায়ের কথার উপর সে কিছু বলতে পারবে না, আর তাই চুপচাপ তৈরি হয়ে গেছে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য। বাড়ির ছোট মেয়ে সে, তার বড় এক ভাই আছে, বাবা জার্নালিস্ট, মা টিচার। আনিশাকে নিয়ে পাত্রপক্ষের সামনে গেল তোরসা। আনিশার মাথায় ঘুমটা দেওয়া, কিন্তু তার মন ছটফট করছে হাফ প্যান্ট পরে থাকা লোকটিকে দেখতে। কে এমন ব্যাককল মার্কা কাজ করেছে তাকে দেখতে চায় আনিশা। আনিশাকে দেখিয়ে পাত্রের মা মিসেস রাহিমা চৌধুরী উঠে এলেন। তোরসা আনিশাকে ইশারা করলে ওনাকে সালাম করতে। আনিশা সালাম করতে নিলে রাহিমা বেগম আটকে দিলেন। থাক মা থাক, সালাম করতে হবে না, ভারী মিষ্টি দেখতে তুমি, এসো আমার পাশে বসো। আনিশাকে রাহিমা বেগমের পাশে বসানো হলো। আনিশা বারবার এদিক ওদিক তাকাচ্ছে কে হাফ প্যান্ট পরে আছে তাকে দেখাতে, কিন্তু দেখতে পেল না কাউকে। কিন্তু সামনের সোফার দিকে খেয়াল করতেই দেখল কেউ একজন প্লাজোর সাথে পাঞ্জাবি পরে বসে আছে। আনিশার প্রচুর হাসি পেলেও সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে। ওদিকে যার এতদূর অবস্থা সে মনে মনে রাগে ফুলছে। তার পাশেই বসা তার বাবা। সে তার বাবাকে বলে, বাবা, বাসায় যাবে না? ইয়াস, থামো তো। এমনিতেই তো পাজামা না পরে এসেই এক কেলেঙ্কারি বেঁধিয়েছ, এখন আবার এভাবে ছটফট করছো। তোমার আম্মু কিন্তু বাসায় গিয়ে চিল্লাবে। বাবার কথায় মুখ আরও তেতো হয়ে গেল ইয়াসের। সে মনে করছে সকালের কথা, সে কেন পাজামাটা পরল না। ফ্ল্যাশব্যাক, গভীর ঘুমে আচ্ছন্ন ইয়াস। তখনই তার রুমে আসে রাহিমা বেগম। ছেলের মুখে এক জগ পানি ঢেলে দেয়। লাফিয়ে ওঠে ইয়াস। আম্মু, এটা কি করতেছ? এমনি পানি দাও কেন? সন্ধ্যা 7টা বাজে, তুই এখন ঘুমাস কেন? সারাদিন দেখি ঘুমাস, এমনি তো ময়রা থাকবি, তাও বুঝবো না যে মরছিস, ভাববো ঘুমায় আছিস। মায়ের কথায় কি উত্তর দিবে তা জানা নেই ইয়াসের। সে এখন প্রচণ্ড রকম বিরক্ত। ইয়াস বাবু, শোন না। বলো আম্মু। তোর জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে। আমি কতদিন বলছি আম্মু, আমি এখন বিয়েটা করবো না। তুই করবি না, তোর বাবা করবে। এসব তুমি কি বলো ইয়াসের আম্মু? রুমে ঢুকতে ঢুকতে বলে ওঠে ইরশাদ চৌধুরী। কথাটা বলে নিজেই ব্যাককল হয়ে গেছেন রাহিমা বেগম, তাই কথা পাল্টিয়ে বলে, কাল মেয়ে দেখতে যাব, রেডি থাকবি, সকাল সকালে বের হব। আর খবরদার, এবার যদি মেয়ে দেখে এসে ক্যান্সেল করিস তো তোকে বাসা থেকে বার করে দিব। আমার ছেলের বউয়ের মুখ দেখা থেকে কেউ আটকাতে পারবে না এবার। বলে হনহন করে চলে যায় রাহিমা বেগম। রিশাদ সাহেব ছেলের দিকে তাকিয়ে বলে, বুঝলে ইয়াস, তোমার মা একা আর ঝগড়া করে পেরে উঠছে না, তাই একটা সঙ্গী চাইছে, এনে দাও তো তাড়াতাড়ি। বলে রুম ত্যাগ করে রিশাদ সাহেব। ইয়াস ভাবে এমন ফ্যামিলি কার আছে। ধ্যাত, তার ঘুমটা। ইয়াস উঠে সোফায় শুয়ে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 11:30, সবাই বাড়ির বাহিরে ওয়েট করছে। ইয়াসের বড় ভাই ইরফান, তার বউ ইরা, রাহিমা বেগম, রিশাদ সাহেব সকলে। কিন্তু বরের কোনো খবর নেই। রাহিমা বেগম রেগে বলেন, এই ছেলের ঘুম কি এ জীবনে ভাগবে না ইরফানের বাবা? তোমার মতন হয়েছে। কি কি বললে? এই জন্য আমি তোমার সাথে কথা কম বলি। শ্বশুর শাশুড়ির এই মিষ্টি ঝগড়া দেখে এরা হেসে বলে, মামুনি, তুমি এমন করো না, আমি ভাইয়াকে ডেকে আনছি, দাঁড়াও। আচ্ছা মা। ইরা গেল ইয়াসকে ডাকতে। ইরা গিয়ে দেখে ইয়াস মনে সুখে ঘুমোচ্ছে। ইরা গিয়ে জানালার পর্দা সরিয়ে দেয়। চোখে আলো পড়তেই উঠে বসে ইয়াস। ভাবিজান, এভাবে আমার ঘুমের সূত্র হচ্ছে কেন? কারণ তুমি এখনো উঠো নাই, আর সবাই বাহিরে ওয়েট করছে। কি? কেন? কেন আবার? মেয়ে দেখতে যাওয়ার কথা না আজ? শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে এসো, না হলে মামুনি আসলে তোমার খবর আছে। আমি আসছি 5 মিনিটে। ওকে। ইরা রুম থেকে চলে যায়। আর ইয়াস ফ্রেশ হয়ে এসে কাবাট খুলে একটা পাঞ্জাবি পরে নেয়। তারপর চুল সেট করে হাতে ওয়াচ পরতে পরতে বাহিরে আসে। ইয়াস দেখে সবাই গাড়িতে বসে আছে। ও গিয়ে বসে, তারপর চলে আসে।
কিন্তু কারোরই খেয়াল নেই যে ইয়াশ প্যান্ট পরে নাই। রাতে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুমিয়েছিল, কিন্তু উঠে পাঞ্জাবি পরলেও পাজামাটা আর পরেনি। আনিশাদের বাসায় গাড়ি এসে থামতেই সকলে গাড়ি থেকে নেমে পড়ে। ইয়াশ ফোনের দিকে তাকিয়ে গাড়ি থেকে নামে। তারপর সামনে তাকিয়ে দেখে সকলে অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে, আর রাহিমা বেগম রেগে তাকিয়ে আছে। মেয়ের বাড়ির সকলে মুখ টিপে হাসছে। কথায় কথায় ইয়াশের কানে এক কথা এলো, তা হলো, হবু বর হাফ প্যান্ট পরে পাত্রী দেখতে এসেছে। কথাটা কানে যেতেই ইয়াশ নিচে তাকিয়ে দেখে সে সত্যি পাজামা পরতে ভুলে গেছে। এমন ঘটনা বোধহয় আগে হয়নি। মেয়ে দেখতে এসেছে, হবু বর হাফ প্যান্ট পরে। ইয়াশ অসহায়ভাবে তার মায়ের দিকে তাকিয়ে আছে। রাহিমা বেগম রেগে ভিতরে চলে যান। ইরফান যেতে নিলে ইয়াশ হাত ধরে আটকে দেয়। ছাড় আমার হাত, তোর সাথে দাঁড়িয়ে থেকে বেজ্জতি হতে পারবো না। ভাইয়া হেল্প। আমি পারবো না, এখন এই হাফ প্যান্ট পরেই মেয়ে দেখ, গাধা একটা। থাত। সবাই ইয়াশকে রেখে ভিতরে গেল। তখন তোরসার বোনের হাজব্যান্ড অনেক এগিয়ে আসে ইয়াশের দিকে। আরে তুমি এভাবে মুড অফ করো না, আসো আমি তোমাকে হেল্প করছি। থ্যাংক ইউ ভাইয়া, একমাত্র আপনিই বলছিলেন আমার অবস্থাটা। অনেক রুমে এসে ইয়াশকে ওর একটা নিউ প্যান্ট পরতে দেয়। ইয়াশ খুশি হয়ে পরে নেয়, বাট প্যান্টটা এতই ঢিলা হয় যে খুলে যেতে নেই বারবার। আসলে অনেক একটু গুলুমুলু টাইপ। ইয়াশের অবস্থা এখন ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি। আর কি করার, এই প্যান্ট পরে কোনো রকম ধরে সোফায় গিয়ে বসে পড়ে ইয়াশ। বর্তমান ইরফান ওকে দেখে হেসে কুটি কুটি। আনিশার আম্মু সকলকে খাবার দিতেছে। সবাই একে অপরের সাথে কথা বলছে। তখন ইয়াশের বাবা বলে, আমাদের তো সব কথা বলা হলো, এবার যারা সারা জীবন একে অপরের সাথে থাকবে তাদের একে অপরের সাথে আলাদা করে কথা বলা উচিত। আনিশার বাবা বলে, তাই তো। অনিশা মা, যাও ইয়াশ বাবাকে নিয়ে ছাদে যাও, কথা বলো দুজন। আনিশার নাক পিটপিট করছে অনেকক্ষণ ধরে। ভাবছিল কখন এখান থেকে উঠবে। তার মধ্যে এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল ওর। তারপর হাসি মুখে উঠে দাঁড়ালো, আর ইয়াশ প্যান্ট নিয়ে বহু কষ্টে ছাদে উঠল। বেশ অনেকক্ষণ ধরে দুজনই চুপ। ইয়াশ ভাবছে কিছু বলবে, তখনই তোরসা সহ কয়েকজন কাজিন জুস নিয়ে এলো। আনিশা এই সুযোগে সাইডে গিয়ে নাক মুছে নিল। ওর কাছে টিস্যু থাকেই সবসময়, কিন্তু কথা হলো টিস্যুটা ফেলবে কোথায়। নিচে বিল্ডিং নির্মাণের কাজ চলছে, আর ছাদের মধ্যে ফেললে যদি ইয়াশের চোখে পড়ে যায় একটা লজ্জাজনক ঘটনা হবে। তাই আনিশা ঠিক করলো চোখ বন্ধ করে সামনের দিকে ছুড়বে। করলেও তাই। তারপর চোখ খুলতেই দেখলো ইয়াশ ওর দিকে আসছে, আর ওর মাথায় টিস্যুটা। ইয়াশ বুঝেছে কিছু একটা ওর মাথায় পড়েছে। কি সেটা দেখার জন্য মাথায় হাত দিয়ে দেখলো টিস্যু। ইয়াশ অদ্ভুত চোখে আনিশার দিকে তাকালো। আনিশা মেকিয়ে এক হাসি দিয়ে ওখান থেকে সরে অন্য পাশে গেল। কাজিনরা চলে গেছে জুসের ট্রে রেখেই। আনিশার আম্মু ছাদে আচার রোদের জন্য একটা টেবিল রেখেছে, তার উপরে জুসের ট্রে রেখে গেছে তোরসারা। আনিশা জুসের গ্লাস জোড়া থেকে একটি গ্লাস নিয়ে খেতে লাগলো। তখনই আনিশার পাশে এসে দাঁড়ায় ইয়াশ। ইতস্তত বোধ করছে ও। আনিশা বুঝেছে ইয়াশ এসে দাঁড়িয়েছে ওর পাশে, কিন্তু লজ্জায় তাকাতে পারছে না। ইয়াশ বলল, হ্যালো, ওয়াশরুম কোথায়? আমি নিয়ে যাচ্ছি, আসুন। আনিশা গ্লাসটা ট্রেতে রেখে ইয়াশের দিকে তাকালো। বেশ হাসি পাচ্ছে ওর, তবুও চেপে রেখে ইয়াশকে ওর রুমের ওয়াশরুম দেখিয়ে দিল। আর ইয়াশ অদ্ভুতভাবে তাকিয়ে আছে আনিশার দিকে। মেয়ে দেখতে এসে এমন পরিস্থিতি পড়তে হবে জানলে ইয়াশ আসতো না। কালই শ্যাম্পু করেছিল সে, এখন মন যাচ্ছে আবার গোসল করতে। এমনিতে ইয়াশ অলস, ঘুম তার ভীষণ প্রিয়। শ্যাম্পু করার ভয়ে শীতকালে একদিন পরপর গোসল করবে বলে এবার ঠিক করেছে। ইয়াশ কোনো রকম পাজামাটা ভালো করে বেঁধে চুল পরিষ্কার করে নিল। তারপর বের হয়ে দেখে আনিশা দাঁড়িয়ে আছে। ইয়াশ আনিশা দুজন একসাথে নিচে গেল। সবাই যেখানে আছে সেখানে। ইরফান ইয়াশের কানে কানে প্রশ্ন করল, কেমন লাগলো হবু বউকে মেরা ভাই? ইয়াশ অসহায় একটা লোক দিল। কি বলবে ও আলাদা কথা বলতে গিয়ে কথা তো বলা হয়নি, উল্টো নাক মোছা টিস্যু ওর মাথায় পড়েছে। ছি কি লজ্জাজনক কথা। কথা বলে সবাই ঠিক করলো 10 দিন ওর এঙ্গেজমেন্ট এবং তার 20 দিন পর বিয়ে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ইয়াশরা চলে গেল। ইয়াশরা যেতেই আনিশা সোফায় বসে গলা ফাটিয়ে হাসতে লাগলো। ওদিকে গাড়িতে মুখে বিরক্তি নিয়ে বসে আছে ইয়াশ।
এইরকম ঘটনা মেয়ে দেখতে গিয়ে কারোর সাথে আজ পর্যন্ত হয়েছে কিনা সন্দেহ। বাড়ি পৌঁছে ইয়াশ আগে গেছে শাওয়ার নিতে। এদিকে কফি খেতে ইয়াশকে ডাকছে রাহিমা বেগম। এই ছেলে আবার ঘুমিয়ে পড়েছে, আমি নিশ্চিত। কি এক কাণ্ড ঘটিয়ে এলো! হ্যাঁ, আমার মান সম্মান আর একটু হলে চলে যাচ্ছিল। ওরা ভালো বলে রাজি হলো, নাহলে এই ব্যাককল ছেলেকে কেউ মেয়ে দিত না। ইয়াশের মা, থামো তো। ছেলেটা না হয় একটু ভুল করেই ফেলেছে। সারাটা সপ্তাহ তো কলেজে যায় ক্লাস করতে, প্রফেসর বলে কথা, 2 দিন তো বাড়িতেই থাকে, তাই এভাবে ঘুম নিয়ে খোটা দিচ্ছ। আর তাছাড়াও ও তো বেকার নয় যে ওর কাছে কেউ মেয়ে বিয়ে দেবে না। তুমি থামো, একদম ছেলের হয়ে সাফাই গাইবে না। হাফ প্যান্ট পরে গিয়েছে ও মেয়ে বাড়িতে, আর কলেজ থেকে এসে এক ঘুম দেয়, রাতে উঠে 2টা-3টা পর্যন্ত জেগে থাকে। এমন ছেলে আছে কোথায়, তাও এত বড় ছেলে? টিনেজার তো নয় যে এমন করবে। বিয়ের আগে একটু এমন করেছে, বিয়ের পর ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কফিটা দাও, আমি দিয়ে আসছি। বলে কফি রিশাদ সাহেবের হাতে দেন রাহিমা বেগম। ইয়াশ মাথা মুছতে মুছতে বের হলো। তখনই রিশাদ সাহেব রুমে এলেন। রুমে এসে এই ছেলেকে বললেন, দরজাটা লাগাও, কিছু কথা বলি, না হলে তোমার মা শুনলে আবার খেপে যাবে। ইয়াশ বাবার কথাই দরজা লাগিয়ে দিতে দিতে বলল, তোমরা যত বড় হইছো, কদিন পর দাও তো দিতে হবা। এখন এইভাবে ঝগড়া করো কেন? আমি না, তোমার মা করে। ওই মহিলার আমার সাথে শত্রুতা আছে কোনো জন্মের, তারই প্রতিশোধ নিচ্ছে। আম্মু একটু রকচটা হলেও মনের দিকে তো ভালো বাবা। তা তো ভালোই, বিয়ের পর প্রথম ভালোই ছিল। আমার মনে হয় আমার বউ বদলে গেছে। ভালো। আচ্ছা, বাদ দিচ্ছি, যেটা বলছিলাম, মেয়ে কেমন দেখলে? ইয়াশের কপালে ঘাম জমতে শুরু করলো রিশাদ সাহেবের কথায়। নিজেকে সামলে নিয়ে বলল, তবে ওকে বিয়ে করতে পারবো না বাবা। কেন? মেয়ের কি কোনো সমস্যা আছে? না বাবা, তা নয়। আসলে মেয়ে আমার থেকে ছোট অনেক। খুব বেশি ছোট না। তুমি এবার কলেজে জয়েন করেছো পড়াশোনা শেষ করে, আর ও ইন্টারে পড়ে। আর মেয়ে আমাদের পছন্দ, তেমন হলে 2 বছর অপেক্ষা করব। কি দরকার বাবা, বাদ দাও না। আমি বাদ দিলেও তোমার মা দিবে না। তুমি বলবে তোমার মেয়ে পছন্দ না, মা না করে দিবে, কারণ তোমার পছন্দতে আম্মুর একটুও বিশ্বাস নেই। বাবাকে ইনডাইরেক্টলি অপমান করতে তুই পারলি ইয়াশ? কই অপমান করলাম? আমি তো শুধু বললাম তুমি এটা বলবা। তোরা আমার ছেলে হয়েও তোর মায়ের পক্ষে কথা বলিস? বাবা, কিসের মধ্যে কি বলো? ঠিকই বলি, আমি তোর বিয়েটা পিছিয়ে দেব, কিন্তু এতে আমার লাভ কি? কি চাও তুমি? আজ রাতে তোর মা ঘুমালে আমাকে একটা বিয়ারের বোতল এনে দিবি, অনেকদিন হলো খাই না। বাবা, তোমার এসব খাওয়া নিষেধ। মাঝের মধ্যে খেলে কিছু হয় না, তুই পারবি কি না বল। ঠিক আছে, তবে জাস্ট 1 গ্লাসের বেশি নয়। ওকে। রিশাদ সাহেব খুশি মনে ইয়াশের রুম ত্যাগ করলেন। ইয়াশ বেডে বসে ভাবছে, কার বাবা এমন আজব হয়, ছেলেকে কিনা শর্ত দেয়। আসলেই তার বাবা এখনো ছেলে মানুষই রয়ে গেছে। ইয়াশ মনে মনে বলে, আই লাভ ইউ আব্বু, মাই আইডল। রাত 10:30। খাবার টেবিলে সবাই উপস্থিত। খাওয়া শুরু করতেই রাহিমা বেগম সকলের উদ্দেশ্যে বললেন, সবার মতামত কি? মেয়ে কেমন লাগলো? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। শাশুড়ির কথায় ইরা বলে, আমারও ভালো লেগেছে মামুনি। আমার আর ইরা যখন ভালো লেগেছে তখন তো আর কোনো কথাই নেই। মায়ের কথায় ইরফান বলে, আম্মু, তুমি যে জানতে চাইছো, আমি যদি বলি আমার ভালো লাগে নাই, তাহলে কি বিয়ে ক্যান্সেল করবা? তুই বলার কে রে? তুই, তোর বাবা আর তোর ভাই 3টা গরু, তোরা ভালো মন্দ কিছু বুঝিস না। ইয়াশের মা, সব কথা আমাকে না টানলে তোমার হয় না, তাই না? আমি টানিনি, কথায় কথা আসলো। রিশাদ সাহেব ছোট ছেলের কানের কাছে গিয়ে বলে, দেখলি, তোর মা একটুও সম্মান দেয় না আমায়। থাকছি না আর এ বাসায়। ইরফান, তোর বাবাকে বল আমি ছাড়া তাকে সহ্য করার মতো কেউ নেই। তুমি এটাও শুনছো? কান আছে আমার, শুনবই তো। বাবা মার ঝগড়া থামাতে ইয়াশ বলে, আম্মু, বাবা তোমায় কিছু বলতে চায়। বলো। আমি বলছি কি ইয়াশের আম্মু, বিয়েটা কিছুদিন পর করাও, কারণ মেয়ে এখনো ছোট। এইচএসসিটা দিক, তারপর না হয় বিয়ে হবে। এখন এঙ্গেজমেন্টটা করিয়ে রাখি। না,
বিয়ের পর তো পড়াশোনা করতে পারে, এখন বিয়ে হলে কি সমস্যা? বুঝো না কেন? বুঝি, এসব রাখো আর খাও। তুমি বোঝার চেষ্টা করো। আগে সেকেন্ড ইয়ারে উঠুক মেয়ে, তারপর বিয়ে দিও। ঠিক আছে। ইয়াশ একটা স্বস্তি নিঃশ্বাস নিল। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে শুতে গেল। রাত 12:10। ইয়াশ রুমের দরজা দিয়ে মাথা বের করে উকি দিল, না কেউ নেই। ইয়াশ গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এলো। এসে দেখে রিশাদ সাহেব বসে বসে ঘুমিয়ে পড়েছে। ইয়াশ হাসে। সে তার বাবাকে ভালো করে শুয়ে দিয়ে রুম থেকে কম্বল এনে গায়ে জড়িয়ে দেয়। বাবা, তুমি এখনো আগের মতোই কিউট আছো। লাভ ইউ বাবা। হয়তো সামনাসামনি কোনোদিন বলতে পারবো না, পৃথিবীতে একমাত্র বাবা তুমি আছো বলেই নিজের সব চাওয়া পাওয়া পূরণ হচ্ছে। লাভ ইউ বাবা। কথাগুলো বলে পিছে ঘুরতেই দেখে ইরফান দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি কখন এলে? একটু আগে। তোমার মন খারাপ কেন ভাইয়া? এমনি, যা ঘুমাতে যাক। তোর হাতে কি ওটা? ইয়াশ বিয়ারের বোতলটা লুকিয়ে ফেলল। কিছু নয় ভাইয়া। আচ্ছা যা। ইয়াশ ওর রুমে চলে গেল। সকাল সকাল রেডি হচ্ছে ইয়াশ। আজ কলেজ যেতে হবে, ক্লাস আছে। ক্লাস শেষ করে বন্ধুদের সাথেও দেখা করতে হবে তাকে। তাড়াতাড়ি রেডি হয়ে এসে ব্রেকফাস্ট করতে বসে। সবাই আছে সেখানে। রিশাদ সাহেব আর ইরফান অফিস যাবে, মিটিং আছে আজ, আর তাই বাবা ছেলে দুজনেই সকাল সকাল যাচ্ছে। খাওয়া শেষ করে সবাই যে যার কাজে চলে গেল। ইয়াশ ড্রাইভিং পারে, তবুও ড্রাইভার নিয়ে এসেছে কারণ ড্রাইভ করতে ওর আলসেমি লাগে। বেশ কিছুক্ষণ পর কলেজের সামনে এসে গাড়ি থামলো। ইয়াশ নামতেই ওর মুখে কেউ পানি ছুঁড়ে মারলো। ইয়াশ সামনে তাকিয়ে দেখে আনিশা। এই মেয়েটাকে দেখার পর থেকেই কুফা লাগছে আমার। এখানে আবার কই থেকে আসলো? আনিশা ওর ফ্রেন্ডদের সাথে গল্প করছিল। তখনই রাইসা পানি খাচ্ছিল, আর আনিশা পানির বোতলটা ওর হাত থেকে নিয়ে নেয় টান দিয়ে। যেহেতু বোতলের মুখ খোলা ছিল তাই টান দেওয়ায় পানিটা এসে পড়ে ইয়াশের মুখে। আনিশা ইয়াশকে দেখে অবাক হয়। এ কি মিস্টার হাফ প্যান্ট, আপনি এখানে কেন? কি বললে তুমি? যা শুনলেন, বাট আপনি এখানে কেন? আমারও সেম প্রশ্ন, তুমি এখানে কেন? আমি এই কলেজের স্টুডেন্ট, আমি তো থাকবই। আর আমি এই কলেজের টিচার, তো আমিও তো থাকবই। কি? জি। তখনই বেল বাজে ক্লাসে যাওয়ার। আনিশারা সবাই ক্লাসে যায়। ইয়াশ ভাবে, এমন বেজ্জতি, হ্যাঁ? না হয় ভুলে হাফ প্যান্ট পরে গেছিলাম, তো এইভাবে বলবে? হাফ প্যান্ট পরা ছেড়ে দিলাম আজ থেকে। বলে ইয়াশও চলে যায়। আনিশা ক্লাসরুমে বসে ঘামছে। এটা কি করলাম? এখন যদি বাসায় বলে দেয়, দেখ তোরা আমাকে বলবি একবারও? আমরা কি জানতাম নাকি তুই স্যারের সাথে এমনভাবে কথা বলবি? আল্লাহ জানে ক্লাস নিতে আসলে আবার কি হয়, আমি বুঝি না। আমার সাথে ওনার দেখা হলেই কিছু না কিছু আজব হয়। কি হলো শুনি? শুনবি? আনিশা ওর বন্ধুদের সবটা বলে। শুধু এটা বাদে যে ইয়াশ হাফ প্যান্ট পরে গিয়েছিল। ইয়াশের সাথে মুখোমুখি হওয়ার ভয়ে আনিশা ফার্স্ট ক্লাসের পর বাকি ক্লাসগুলো করেনি। যদি ইয়াশের ক্লাস থাকে এই ভয়ে, তবে লাস্ট ক্লাস করবে বলে ক্লাসরুমে এলো। আনিশা আর ওর ফ্রেন্ড রাইসা একসাথে বসেছে। কিছুক্ষণের মধ্যে ক্লাসে ইয়াশ আসছে, আর ওকে দেখে আনিশার মুখ হা হয়ে যায়। ইয়াশ সবাইকে বসতে বলে ক্লাস নিতে শুরু করে। আনিশা বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। ইয়াশ পড়াতে পড়াতে হঠাৎ খেয়াল করে কেউ বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। ইয়াশ তার সামনে গিয়ে বলে, হেই, তুমি কি নতুন? জানো না কি ক্লাস হচ্ছে? রাইসা আনিশাকে হাতে গুঁতা দিচ্ছে। স্যারের সামনে কিছু বলতেও পারছে না ও আনিশাকে। ওইদিকে ইয়াশের মেজাজ খারাপ হচ্ছে। ও এবার ধমকে সুরে বলল, এই মেয়ে, কেন শোনো না তুমি? সে কখন থেকে কথা বলছে, কোনো রেসপন্স নেই আজব। এবার আনিশা চুপ। রাইসা বলল, স্যার আসলে ও ঠান্ডা লেগেছে তো, তাই কানে শুনছে না। কি? ঠান্ডা লাগলে কেউ কানে শোনো না? এমনটা তো আগে শুনিনি। এটা একমাত্র ওরই হয়, আপনি বুঝবেন না। স্ট্রেঞ্জ। রাইসা একটা বলত মার্কা হাসি দিল। ইয়াশ আবারও পড়ানোতে মনোযোগ দিল। আগে ক্লাসে দেওয়া পড়া সবাইকে ধরছে। এবার আনিশার পালা। ও আগের মতোই বই মুখের সামনে ধরে আছে, যার জন্য ওর মুখ এখনো দেখেনি ইয়াশ। এবার কোনো উপায় না পেয়ে আনিশা বইটা মুখের সামনে থেকে সরিয়ে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। এতে ইয়াশ সহ সবাই শকড।
ইয়াশ অবাক হলেও সেটা প্রকাশ না করে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি কাঁদছো কেন? আনিশা কেঁদেই চলেছে। তুমি কি পড়া করে আসলে কাঁদছো কেন? করেছি তো স্যার, আমি পড়া কমপ্লিট করেছি, বাট কি? আমার খালামণি মারা গেছে স্যার, শেষ দেখাটাও দেখতে পারলাম না স্যার। সে কি, কেন? এই যে আপনার ক্লাস। মানে হলো ক্লাস মিস হয়ে যেত, তাই আম্মু নিয়ে গেল না। বলে কান্না করতে থাকে। এটা দেখে ইয়াশের খারাপ লাগে। ও বলে, আচ্ছা তুমি বসো, কান্না করো না, বাকিরা এক এক করে পড়া বলো। আনিশা বসে পড়ে। আর তখনই রাইসা জিজ্ঞেস করে, তোর খালামণি মারা গেছে, আগে বলিসনি তো? মরলে না বলবো? তার মানে? দেখ, আমি আগের ক্লাসটা করতে পারি নাই। ওই দিন খালামণির ছেলের বার্থডে ছিল বলে আসি নাই, তাই পড়াও পাইনি। তোর থেকে নিব মনে ছিল না, আর তাই এইটা করলাম, না হলে আবার বকা খেতাম। আল্লাহ, তাই বলে তুই এটা বলবি? স্যার যদি জেনে যায় সত্যিটা? জানবে না, চুপ কর। কলেজ শেষে বাসে আসতেই আনিশা দেখে তার খালামণিরা এসেছে। আনিশা তার খালামণিকে দেখেই ঢোক গিলল। ও নো, এখন কি হবে? এই মহিলা এসেছে মানেই আমার মাথা খাবে সারাদিন। আগেই রুমে চলে যাই। আনিশা পা টিপে টিপে রুমে যেতে নিলে আনিশার খালামণি মিসেস লাবণ্য আনিশার সামনে দাঁড়ায়। আনিশা একটা মেয়েকে হাসি দিল। আরে খালামণি, কখন এলে? একটু আগেই, সামনেই তো তোর এঙ্গেজমেন্ট, তাই চলে এলাম। ও তুই কিন্তু আমার দেবরের ছেলেকে বিয়ে করলেই পারতিস, কত সুন্দর দেখতে। শুধু একটু মেয়ে বাতিক আছে, তাই বলে কি ও ভালো মেয়ে ডিজার্ভ করে না? নাও, শুরু হয়ে গেছে, পালাই। কি রে, কি ভাবছিস? কিছু না খালামণি, আমি ফ্রেশ হয়ে আসি বলে আনিশা দৌড়ে রুমে চলে যায়। বিকাল 3:54। আনিশা ঘুম। হঠাৎ হাসির আওয়াজে ঘুম ভাঙে ওর। উঠে ওনার গলায় পেঁচিয়ে বাহিরে আসে। এসে দেখে এক দাঁতওয়ালি মহিলা পান খেয়ে বিকটভাবে হাসছে। আনিশা এই মহিলাকে রাক্ষসের থেকে কম কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে, কেননা এই মহিলাই ওর জন্য সম্বন্ধ এনেছিল। বেশ কয়েকবার এই মহিলাকে আনিশা ভাগিয়েছে, তবে এবার ইয়াসের জন্য আনিশাকে দেখতে আসার পিছিয়ে এই মহিলারই হাত আছে তাতে নিশ্চিত আনিশা। ও ঘটক মহিলার সামনে যায়। ওকে দেখেই ভয় পেয়ে যায় লাভলি বেগম, কেননা আগের বার যখন পাত্রের ছবি নিয়ে এসেছিল আনিশা ওনাকে মরিচের শরবত খাইয়েছিল। আনিশা ওনাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার এসেছেন? আপনার ওই দিনের শরবত মনে হয় বেশি ভালো লেগেছিল, তাই আবার খাওয়ার শখ হয়েছে। আরে না মা, কি বলো? আমি আইছিলাম তোমার খালার সাথে দেখা করতে। মিথ্যা বলবেন না একদম। কই মিথ্যা কইছি? আচ্ছা, আমি আসি বলে লাভলি বেগম কোনো রকম যান হাতে নিয়ে বেরিয়ে গেলেন। এনার স্বভাব খুবই খারাপ। 18 বছরের কোনো মেয়েকে দেখলেই হয়েছে বিয়ের জন্য পাত্রপক্ষের ডালি নিয়ে হাজির হয়। লাভলি বেগম যাওয়ার পর আনিশা দরজা লাগাতে যায়, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। আনিশা দরজা লাগাবে এমন সময় দুটো গাড়ি এসে থামে ওদের বাসার সামনে। কে এসেছে দেখার জন্য আনিশা ওয়েট করে। তখনই গাড়ি থেকে ডার্ক ব্লু পাঞ্জাবি পরে ইয়াশ নামে। তারপর একে একে সবাই নামে। এ কি, এনারা এখন আমাদের বাসায় কেন? আনিশা তাড়াতাড়ি দরজা লাগিয়ে আসতেই দেখে ওর আম্মু দাঁড়িয়ে আছে। ওভাবে হাঁপাচ্ছিস কেন? আর দরজাটা খুলে দে, এক্ষুনি ইয়াশরা আসবে। কেন আম্মু? তোর খালামণিদের সাথে পরিচয় করিয়ে দেব, আর এঙ্গেজমেন্টের জন্য শপিংয়ে যাব। তুই আর ইয়াশও যাবি, তোদের হাতের মাপটা লাগবে। বলতে বলতেই বেল বেজে ওঠে। আনিশার আম্মু দরজা খুলতে গেলেন। আনিশার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, বাস। আনিশা দৌড়ে ওর রুমে যেতে নিল, কিন্তু দরজার সাথে বেজে চিটপটাং হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দতে সকলে এলো। এসে আনিশাকে এভাবে পড়ে থাকতে দেখে থ হয়ে গেল। আনিশার আম্মু রেগে বলে, এভাবে পড়লি কি করে? আম্মু পড়ি নাই তো, আমি তো ডান্স করছিলাম। আনিশার কথায় উপস্থিত সকলে আরেক দফা অবাক হলো। আনিশার খালামণি বলল, তুই না দৌড়াদৌড়ি বেশি করিস, নে ওঠ। আনিশা বহু কষ্টে উঠল। কোমরটা বোধ হয়ে গেছে, কাউকে বলতেও পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে গেল। আনিশার আম্মু ইয়াসদের বসতে বলল। সবাই বসে গল্প করছে, তখনই আনিশার আম্মু সকলের সাথে তার বোনকে পরিচয় করিয়ে দিলেন। ইয়াস মুখ ফসকে বলে ফেলল,
মরামরের চিন্তা হলে কি করে আন্টি? ইয়াসের কথায় আনিশার আম্মু মিসেস মুক্তা বেগম চমকে ওঠে। এসব কি বলছো বাবা? আমার বোন মারবে কেন? কেন তা জানি না, তবে আনিশা আজ কলেজে বলল ওর খালা মারা গেছে, তাই ভাবলাম এনে হয়তো সেই। ছি আপু, তোর মেয়ে আমায় জিন্দা মেরে ফেললো রে। লাবণ্য বেগমের মরা কান্না শুরু হওয়ার আগেই রিফাত সাহেব এলেন। কি হয়েছে? দুলা ভাই, আপনার মেয়ে আমাকে মেরে ফেলেছে। মিথ্যা বলার স্বভাব তোমার আর গেল লাবণ্য? কই, তুমি তো ঠিকই আছো। রিফাত সাহেবের কথায় একটু দমে গেলেন লাবণ্য বেগম। রিফাত সাহেব সকলের সাথে গল্পে মশগুল হয়ে গেলেন আর আনিশার বলা কথাটা কাটিয়ে দিলেন। তবে ইয়াস এখনো বুঝতে পারছে না আনিশা কেন এমন কথা বলল আজব। বড়ই অদ্ভুত মেয়ে তার বউ হতে চলেছে। বিকেলে সকলে শপিংয়ে এসেছে। মূলত এঙ্গেজমেন্টের যাবতীয় শপিং আজই করা হবে। ইয়াস চেষ্টা করছে একবার আনিশার সাথে কথা বলার, কিন্তু সুযোগ করে উঠতে পারছে না। এখন কথা বলাটাও জরুরি। এদিকে আনিশা এড়িয়ে চলার চেষ্টা করছে ইয়াসকে। আমার কোমরের ব্যথা কমে না কেন? এই অবস্থায় আবার আমাকে টেনে এনেছে। খালামণি যে 2 ঘন্টা আগে ঘুরাবে, দূর। আনিশা মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল, তখনই কারোর বুকের সাথে বাড়ি খায়। উপরের দিকে তাকিয়ে দেখে ইয়াস। স্যার আপনি? এমন অবাক হচ্ছে যেন আজ প্রথম দেখলে। না মানে তা না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে হাঁটছো কেন? ভালো করে হাঁটো। আপনার জন্য আমার কোমর ভাঙছে, আর এখন আসছেন বলতে ভালো করে হাঁটতে। আমি কি বলছিলাম তোমারে ফ্লোরে নাগিন ডান্স করো? বলে ইয়াস পকেটে 2 হাত গুজে চলে যায়। কি বলে গেল? শুধু শুধু অপমান করলো। বুঝেছিল যখন যে আমি পড়ে গেছি একটু ডক্টর তো ডাকতে পারতো, দূর। প্রায় ঘন্টা খানেক পর ওদের শপিং শেষ হলো। ডিনার করে সবাই বাসায় যাবে। ডিনারের পর যে যার গাড়িতে উঠে পড়ে। আনিশা 2টো গাড়ির সামনে গিয়েই দেখে জায়গা নেই। আম্মু তুমি কি আমাকে ফেলে যাবা? কেন এমনটা মনে হয় তোমার? তুমি ইয়াসের সাথে যাবা? কি? কিন্তু? কোনো কিন্তু না, আনিশা যাও। আর কি করার, আনিশাকে যেতেই হলো। ইয়াসের গাড়ির সামনে আসতেই বাকি 2টো গাড়ি চলে গেল। মানে এখন স্যার যদি আমাকে মেরে গুম করে দেয়, আমাকে বাঁচানোর জন্য কেউ নেই। আনিশাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াস বলে, মিস নাগিন, এভাবে দাঁড়িয়ে না থেকে উঠুন, এমনিতে লেট হয়ে গেছে আমরা। আনিশা উঠল। ইয়াস চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে। আনিশাও চুপ। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলতে চলতে থেমে গেল। আনিশা প্রায় ঘুমিয়ে পড়েছিল, তাই উঠে জিজ্ঞেস করল, কি হলো স্যার? বুঝলাম না, দাঁড়াও নেমো না, দেখছে। ইয়াস নামলো দেখতে। আনিশা গ্লাস নামিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? যা হওয়ার তাই হয়েছে। কুফা সাথে নিয়ে আসছে, 2টা টায়ার গেছে। কি? এখন যাব কিভাবে? জানি না আমি। স্যার কি হলো? আপনি এমন রিয়াকশন দিচ্ছেন কেন? তুই স্যারটাকে অফ কর। স্যার শুধু কলেজে, আর বাহিরে। বাহিরে কি? ইয়াস কিছু বলতে গিয়েও থেমে গেল। মনে মনে নিজেকেই বলল, কি হচ্ছে তোর ইয়াস? কি বলতে চাচ্ছিলে? যে তুই ওর হাজব্যান্ড? সিরিয়াসলি? এখনো বিয়ে হয়নি, আর তুই তো বিয়ে করতে চাস না। মাথা গেছে তোর? ও স্যার। বলো। ক্যাব বুক করুন একটা। নেটওয়ার্ক নেই এখানে, ফাঁকা হাইওয়ে একটা। মানে এখানে আপনি যদি আমাকে মেরে গুম করে দেন, কেউ আমায় খুঁজে পাবে না। ইয়াস কি উত্তর দিবে ওর জানা নেই। এমন টাইমে কেউ এগুলো কিভাবে ভাবতে পারে? এখন টায়ার চেঞ্জ করতে হবে। ও করুন তাড়াতাড়ি। ওই মিস বক বক, আমাকে হেল্প করো, তোমার জন্য এগুলো হচ্ছে। মানে কি স্যার? মানে তুমি কুফা। কি বললেন? আমি আন্টিকে বলবো আপনি আমার সাথে বাজে বিহেভ করেছেন। কখন করলাম? আচ্ছা নামো, হেল্প করো। আমি পারি না তো। আমি যা বলবো তাই করে দিও, তাতে হেল্প হবে। ওকে। এরপর আনিশা ইয়াসকে হেল্প করে ইয়াস টায়ার চেঞ্জ করে। আনিশা দেখে ইয়াসকে কিউট লাগছে। মনে মনে আনিশা বলে, স্যার তো মাশাআল্লাহ অনেক কিউট, তাতে আমার কি? স্যার তো স্যার। আনিশাকে ভাবতে দেখে ইয়াস বলে, এই যে মিস, চলুন। আনিশা গাড়িতে উঠলো। ইয়াসও বাসায় পৌঁছাতে পৌঁছাতে আনিশা আবার ঘুমিয়ে পড়ে। ইয়াস ওকে ডাকে কিন্তু উঠে না। এই তো আমার থেকে বড় কুম্ভকর্ণ,
ইয়াশ আনিশার আম্মু আর বাবাকে ফোন করে পরে ওরা এসে আনিশাকে নিয়ে যায়। ইয়াশ ওর বাসায় চলে যায়। কয়েকদিন পর ওদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। কলেজের কেউ এখনো জানে না ইয়াশ আনিশার উডবি হাজব্যান্ড, শুধু আনিশার ফ্রেন্ডরা জানে। এঙ্গেজমেন্টের 3 দিন পর একদিন রাত 12:02 আনিশা ইয়াশকে ফোন করে। 13 বার ফোন করার পর ইয়াশ ফোন ধরে। হ্যালো স্যার, আপনি কি বেঁচে আছেন? আনিশার কথা ইয়াশ একবার ফোন স্ক্রিনে দেখলো, তাতে বড় করে লেখা মিস কুম্ভকর্ণ। তুমি কি এত রাতে আমাকে এটা বলতে কল দিয়েছো আনিশা? না স্যার, কালকে দেখা করতে পারবেন? কখন? বিকেল 5টায়। ওকে ওকে স্যার, ঘুমান, গুড নাইট। ইয়াশ আবারও ঘুমিয়ে পড়ল। আনিশা কল কেটে গেম খেলতে লাগলো। পরের দিন আনিশা সকালে সকালে উঠে রেডি হয়ে কলেজে গেল। আজ অবশ্য আনিশার কলেজ যাওয়ার ইচ্ছে ছিল না, মায়ের কথাতেই রাজি হওয়া। আনিশা কলেজ শেষ করে কলেজের কাছেই এক রেস্টুরেন্টে গেল। ইয়াশের অপেক্ষা করতে লাগলো। আজ ইয়াশের সাথে আনিশার দেখা হয়নি, ওর ক্লাস ছিল না। ইয়াশের জন্য কফি শপে ওয়েট করছে আনিশা। আনিশার মেজাজ খারাপ হচ্ছে এখন, কারণ 5:23 বাজে, ইয়াশের খোঁজ নাই। অবশেষে 5:30 ইয়াশ আসে। সরি, একটু লেট হয়ে গেল। ও একটু? পুরো 23 মিনিট লেট আপনি। আমার ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছে। কুম্ভকর্ণ? কি? কিছু না। শুনুন যা বলছিলাম। আমি এই বিয়ে করতে চাই না। আমিও চাই না। আপনি তো চাইবেনই না। কত সুন্দর সুন্দর ললনা আছে কলেজে, ওদের সাথে লাইন মারবেন। নাউজুবিল্লাহ। ঢং করবেন না, আমি জানি সবটা। জীবনে ঘুমের থেকে বেশি ভালো কাউকে বাসেনি। ও মা, এমন করার কিছু হয়নি। আপনি আপনার বাড়িতে বলুন বিয়ে ক্যান্সেল করতে। আমি পারবো না। আজব বলেন না। না, আম্মু আমাকে খেয়ে ফেলবে। তুমি বলো। আরে বাহ, আপনি তো ভালোই। হ্যাঁ, নিজে মায়ের ভয়ে বলতে পারবেন না, এদিকে আমাকে বলতে বলছেন। তোমারও সেম কাহিনী? তো এখন পালাবো। কি? কার সাথে? আপনার সাথে। মানে কি? আমি পালাবো কেন? পালাবেন আমার সাথে, আর সবাই ভাববে অন্য কারোর সাথে পালিয়েছেন, তাতে আমাদের বিয়ে ক্যান্সেল। তোমার সাথে কেন পালাবো? অন্য কেউ আছে পালানোর? না তো। তো প্ল্যান অনুযায়ী কাজ শুরু। ওকে ওকে। 15 দিন পর আজ গায়ে হলুদ ইয়াশ আনিশার। আনিশার ফোনে কলের উপর কল আসছে, ধরার নাম নেই, কারণ আনিশা ঘুমে ব্যস্ত। আনিশার আম্মু রুমে এসে দেখে ফোন বাজছে। আনুমা ওঠো, দেখো তোমার ফোন বাজছে। আনিশার হুঁশ নেই। আনু? হ্যাঁ আম্মু। ফোন বাজছে। ও হ্যাঁ হ্যাঁ। আনিশা ফোন রিসিভ করলো। আনিশার আম্মু ফুলের ডালা নিয়ে রুম থেকে চলে গেল। ফুলগুলো সব আনিশার রুমে রাখা হয়েছে। আনিশা দরজা লক করে কথা বলা শুরু করে। হ্যালো। কি কখন থেকে কল করছে? ঘুমাচ্ছিলাম। বাহ, আমি আছি চিন্তায় আর মহারানী ঘুমায়। খোটা দিলেন? আচ্ছা শুনুন, আমি গায়ে হলুদের পর আপনি বাসার বাইরে ওয়েট করবেন, আমি আসবো। ওকে। কি কি করা লাগবে জীবনে কে জানে। কিছু বললেন না। আনিশা কল কেটে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর গার্ডেনে গেল, সেখানে গায়ে হলুদ হবে। বেশ মজা করেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। আনিশা গোসল করে হলুদ লং গাউন পরে নিল। তারপর একটা ওড়না দিয়ে মুখ ঢেকে সবার চোখ এড়িয়ে বাসা থেকে বের হলো। সন্ধ্যা 7:25। বাইকের পিছনে বসে আছে আনিশা। ফুল স্পিডে বাইক চালাচ্ছে ইয়াশ। ওদের পিছনে 2টা গাড়ি, একটাই আনিশার বাবা মা, অন্যটাই ইয়াশের। জোরে চালান স্যার, ধরা পড়লে যদি দেখে একে অপরের সাথে পালাচ্ছি তাহলে কি হবে ভাবতে পারছেন? সেটা তোমার প্ল্যান করার আগে ভাবা উচিত ছিল। আপনিও তো না করেননি। আমার দোষ? তখনই পিছন থেকে চিল্লিয়ে আনিশার বাবা বলে উঠল, মা দাঁড়াও, আমাদের কথা শোনো, সব রেডি, কাল বিয়ে, আজ এভাবে পালাবে, সমাজে মুখ দেখাবো কি করে? তার পিছনের গাড়ি থেকে ইয়াশের মা বলছে, ইয়াশের বাচ্চা, তুই আমার সামনে আয়, চড় মেরে দাঁত ফেলে দেব। তুই কোন চুড়েলের সাথে পালাচ্ছিস? আমার কত সুন্দর বৌমা তোর জন্য অপেক্ষা করছে, রাত পার হলে তোদের বিয়ে। ফ্যামিলির কথা শুনে ইয়াশ আনিশা একে অপরের দিকে তাকালো। স্যার, ওরা যদি জানে আমরা একে অপরের সাথে পালাচ্ছি তখন?
তোমার জন্য জীবনটা তেজপাতা হয়ে গেল। এমনি কুফা বলি না। কি? চুপ। ইয়াসের ধমকে আনিশা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর, শিট, কি হবে স্যার? পেট্রোল শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কি? এখন কি হবে? গণধোলাই খাবো। আমি খাবো না। আপনি খেলে খেতে পারেন, আমার কিউট কিউট হাত পা। আরে মেরি মা, চুপ। একটু পরেই বাইক থেমে গেল। গাড়ি দুটো প্রায় কাছে চলে এসেছে। স্যার কি করব? পালাও। আনিশার হাত ধরে নিয়ে দৌড়াতে লাগলো ইয়াস। দৌড়াতে দৌড়াতে দুজন একটু দূরে একটি বাড়ি দেখতে পেল। ওরা গিয়ে সেই বাড়িতে নক করলো। বেশ কিছুক্ষণ পর এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলো। কে আপনারা? ইয়াস বলল, আমি ইয়াস ও আনিশা। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আজকের জন্য থাকতে পারি? আপনারা কি স্বামী স্ত্রী? ভিতরের ঘর থেকে মাঝবয়সী এক লোক প্রশ্নটি করতে করতে বেরিয়ে এলো। ইয়াস উত্তর দেওয়ার আগেই আনিশা বলল, না, আমরা আনম্যারিড। তখন মহিলাটি বলল, না না, তাহলে থাকতে দিতে পারবো না। ইয়াস মহিলাটিকে বোঝাতে বোঝাতে বলল, দেখুন, জাস্ট 2 ঘন্টা থাকতে দিন, তারপর আমি আমার ফ্রেন্ডকে কল করছি, ও গাড়ি নিয়ে আসবে। লোকটি তখন বলল, তোমাদের সম্পর্কটা কি? হবু জামাই বউ। লোকটির মুখ হা হয়ে গেল। বলল, বিয়ে থেকে পালাচ্ছ? মীরার বাবা, আমার সুবিধার লাগছে না, পুলিশকে কল করো। ইয়াস লোকটির হাত ধরে বলল, না, এমনটা করবেন না। ওর বাবা আমাদের বিয়ে মানবে না বলেই পালিয়ে এসছে। এখন পুলিশ কল করলে ওকে হারিয়ে ফেলবো। ইয়াসের কথা শুনে লোকটির মায়া হলো, ওদের ভিতরে যেতে দিল। তোমরা কোনো চিন্তা করো না, একবার বিয়ে করে ফেলো, পরিবারের লোকজন মানতে বাধ্য। আঙ্কেল, করবো বিয়ে। করব কি, আমি আছি না। আর একদম লুকিয়ে এমন করে থাকার দরকার নেই। এসো আমার সাথে। কোথায়? চলো, গেলেই দেখতে পাবে। ওকে। ইয়াস কথা বলে আনিশার দিকে তাকালো। আনিশা ফিসফিস করে ইয়াসের কানে কানে বলল, কোথায় নিয়ে যাবে? আমি যাব না স্যার, আম্মু বাবারা এতক্ষণে চলে গেছে, চলুন ফিরে যাই। এটা আগে বললে এত কিছু হতো না। সরি স্যার। ফেসে গেছে, এখন ভালোই ভালো এখান থেকে বের হলে বাঁচি। সোজা বাসায় যাব আর সবাইকে সরি বলবো। স্যার। লোকটি ইয়াস আর আনিশাকে নিয়ে কাজী অফিসে গেল। সেখানে গিয়ে ইয়াস আর আনিশার মুখ হা হয়ে গেছে। লোকটি ওদের নিয়ে ভিতরে গেল। ইয়াস আনিশা দুজন চুপ। কিছু বললেই পুলিশে কল করবে এই লোক, আরও ফেসে যাবে ওরা। লোকটি ইয়াস আনিশার উদ্দেশ্যে বলল, রেদওয়ান আমার ছোটকালের বন্ধু, তাই ওকে এই সময়ও পাওয়া গেল। নে দোস্ত, তাড়াতাড়ি বিয়ে পড়া। কাজী লোকটি বিয়ে পড়াতে শুরু করলো। বিয়ে হয়ে গেল দুজনের। চলো এবার তোমাদের বাড়িতে, দেখি কে কি বলে। না আঙ্কেল, তা লাগবে না, আমরা নিজেরা যাব। তাও আমি যাচ্ছি, যদি ঝামেলা হয়। না আঙ্কেল, থাক, আপনাকে কত কথা শুনতে হবে। অনেক কষ্টে বুঝিয়ে ইয়াস আর আনিশা লোকটার আশাটা আটকালো। লোকটি বলল ওদের বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে যাবে। কি করার, আর ওরা রাজি হলো। লোকটি বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে চলে গেল। আনিশা ইয়াস একে অপরের দিকে তাকিয়ে আছে। অপরাধীর মতো মুখ করে বাড়ির বেল বাজালো। ড্রয়িং রুমে বসে আছে রিশাদ সাহেব, রহিমা বেগম, ইরফান, মোহনা, সকলে। বারবার মূর্ছা যাচ্ছেন রাহিমা বেগম। রিশাদ সাহেব এবার রেগে বলল, হয় জ্ঞানে থাকো, না হলে অজ্ঞানে থাকো। এই বারবার মুচ্ছা যাচ্ছ কেন? তুমি আমার ছেলেকে এনে দাও, আমার বৌমার কি হবে? কথা বলা শেষ না হতেই রাহিমা বেগম আবারও মূর্ছা গেলেন। এবার রিশাদ সাহেবের মেজাজ আরও খারাপ হচ্ছে। ইরফান, এই মহিলার মাথায় পানি ঢাল। ইরা, আম্মুর মাথায় পানি ঢালো, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। আনিশার বাবা মাও ইয়াসদের বাসায় আছে। আনিশার বাবা মা এখনো বলেনি যে আনিশাও পালিয়েছে। ইয়াস পালিয়েছে শুনে রাহিমা বেগম 3 বার মূর্ছা গেলেন। আনিশাও পালিয়েছে শুনলে না জানি কি হয়, এই জন্য আনিশার বাবা মা এটা বলেনি। বেল বেজে উঠল হঠাৎ। ইরা গিয়ে দরজা খুলে দিল। পিছন থেকে ইয়াসের বাবা বলল, কে এসেছে বৌমা? বাবা, ইয়াস এসেছে। কথাটা বলতে দেরি রিশাদ সাহেবের দৌড়ে দরজার সামনে আসতে দেরি হয়নি। দরজার সামনে আসতেই থ হয়ে গেলেন রিশাদ সাহেব। আনিশার বাবা মাও এগিয়ে এলো। সকলেই থ হয়ে ওদের দেখছে। রিশাদ সাহেব চেঁচিয়ে বললেন, এসব কি ইয়াস? আর বৌমা, তুমি ওর সাথে? নিশ্চয় ওকে রাস্তা থেকে এনেছো। কই যাচ্ছিল?
আমার জুতা কই, নিয়ে আসো কেউ, ওকে কয়েকটা বাড়ি দেই। বাবা ইয়াশকে বলতে না দিয়ে ইরফান বলল, বাবা, আমাদের উচিত ভেতরে গিয়ে কথা বলা। এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বললে প্রতিবেশীরা কি ভাববে? সকলে ভিতরে এলো। রাহিমা বেগম বসে আছেন। রিশাদ সাহেব রাহিমা বেগমকে বসে থাকতে দেখেই বললেন, এ কি, ওই মহিলার দেখি জ্ঞান আছে। ও মা গো। আনিশার বাবা বলে, বিআই মশাই এখন ঝগড়া রাখুন, শুনি আগে কি হয়েছে। ঠিক আছে, কিন্তু সব শোনার আগেই যদি এই মহিলা আরেকবার মুচ্ছা গিয়ে আমার বুকে ধরফরানি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু এই বাড়ি ত্যাগ করব আমি। সে কি, আহা বিআই মশাই বসুন, নিন পানি খান। রিশাদ সাহেব পানি খেয়ে নিলেন। ইয়াসকে উদ্দেশ্য করে ইরফান সর্বপ্রথম প্রশ্ন করল, কি হয়েছিল তোর? এভাবে বাড়ি থেকে পালালি কেন, তাও আবার বিয়ের আগের দিন? আসলে ভাইয়া হয়েছে কি হয়েছে? আবার নিশ্চয়ই কোনো মেয়ে নিয়ে কাহিনী আছে। সব বাপের স্বভাব পেয়েছে। রাহিমা বেগমের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন রিশাদ সাহেব। রেগে বললেন, সব বিষয় আমার দোষ টানা কি তুমি বাদ দিবে রহিমা? রাহিমা বেগম মুখ ঘুরিয়ে নিলেন। তার অভিমান হয়েছে এই মুহূর্তে ছেলের উপর। রিশাদ সাহেব এবার আনিশাকে উদ্দেশ্য করে বললেন, মা, তুমি বলো এই গাধাটাকে কোথায় পেয়েছো? আর তোমার বাবা বলল তুমি নাকি পার্লারে গিয়েছো, সেখানে কি এই গাধা ছিল? আনিশা বেশ অনেকক্ষণ চুপ থেকে বলল, আঙ্কেল হয়েছে কি, আমি পার্লার থেকে আসার সময় দেখি রোড সাইডে বসে কান্না করছেন উনি। আনিশার কথায় ইয়াসের কাশি উঠে গেল। কোনো রকমে নিজেকে সামলে চোখ বড় বড় করে আনিশার দিকে তাকালো। আনিশা আবারও বলল, উনি যার সাথে পালিয়েছিলেন সে ওনার সব নিয়ে ভেগে গেছে। মানে? আনিশা বাবার প্রশ্নে আনিশা ঢোক গিলল। ইয়াস বলে, মানেটা আমি বলছি আঙ্কেল। বলো বাবা। আমি যার সাথে পালিয়েছিলাম সে একটা চোরেল ছিল, আমার পকেট মেরে পালিয়ে গেছে। তাই রোডে বসে শোক পালন করছিলাম। আনিশার আগে চোখে ইয়াসের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারল না, কারণ কিছু বললে এখন ফেঁসে যাবে আর বাজে দিকে চলে যেতে পারে ব্যাপারটা। রিশাদ সাহেব কপাল চাপড়ে বলেন, শেষে কিনা পকেট মারের মেয়ের প্রেমে পড়েছিলে তুমি? ছি ছি ছি, তোকে কত ভালোবাসতাম, সব সময় ব্র্যান্ডের জিনিস কিনে দিতাম, আর তুই সেই কিনা। আঙ্কেল এটা বাদ দিন না, যা হওয়ার তা হয়ে গেছে। ইরফানও বলে, বাবা, এটা নিয়ে পরে কথা বলবো। কাল বিয়ে। আঙ্কেল আন্টি, আপনাদের কি কোনো সমস্যা আছে বিয়েতে? না। আনিশার মা আনিশার দিকে তাকিয়ে কথাটা বলল। সবাই বেশ চুপচাপ হয়ে বসে আছে। ইয়াস একাই অপরাধীর মতো বসে আছে। আনিশা এই যাত্রায় বেঁচে গেছে বলে সেই খুশি। হঠাৎ নাক ডাকার ভয়ঙ্কর শব্দে সকলে চমকে ওঠে। রিশাদ সাহেব বলেন, এই মহিলা আর ঘুমানোর সময় পায় না। থাক বাবা, মা অনেক ক্লান্ত, চিন্তা করেছেন আজ। ইরামা, এভাবে এই মহিলার সাফাই গেও না। আমার পিলে চমকে গিয়েছিল, ভেবেছিলাম সার এলো কই থেকে এখন। বাবা, মা শুনলে তোমার খবর ছিল। ইরফানের কথায় দমে গেলেন রিশাদ সাহেব। আনিশার বাবা মায়ের সাথে কথা বললেন রিশাদ সাহেব। আগামীকাল ইয়াস আনিশার বিয়ে হবে, আর ইয়াসের করা ব্যবহারের জন্য রিশাদ সাহেব মাফ চাইতে গেলে আনিশার বাবা বাধা দেন। তারপর বেশ কিছুক্ষণ গল্প করে আনিশারা ওদের বাড়ি চলে যায়। পরের দিন সকাল সকাল ঘুম ভাঙে আনিশার। বিয়ে আজ ওর। মনে মনে খারাপও লাগছে, আবার ভয়ও লাগছে কালকের ঘটনাটার জন্য। আনিশার আম্মু রুমে এসে আনিশার কাছে বসলো। আমি কি ভাবছো মা? না মানে আম্মু, কালকে তুমি যার সাথে পালিয়েছিলে সেটা ইয়াসি ছিল, তাই না? আনিশা অবাক হয়ে ওর মায়ের দিকে তাকালো। আমি তোমার মা আনিশা, আমি জানি না কেন তোমরা এই কাজটা করেছো, তবে জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যেত, তাই আমি চুপ ছিলাম। কালকে পালানোর সময় ইয়াসের ড্রেস আমি খেয়াল করেছিলাম। সরি আম্মু, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে। ইটস ওকে বাচ্চা, এমনটা আর করো না। করব না। আনিশার আম্মু আনিশার কপালে চুমু দিল। দুপুরের দিকে কনের সহ অনেকে বেরিয়ে গেল পার্লারের উদ্দেশ্যে। অন্যদিকে দুপুরে 1টা বাজে। ইয়াস কম্বল মুড়ি দিয়ে ঘুম। রাহিমা বেগম ছেলের রুমে এসে ফ্যানের সুইচ অন করে দিলেন। তারপর কম্বল সরিয়ে গায়ে পানি ঢেলে দিল। লাফিয়ে উঠে বসলো ইয়াস। আম্মু, কি করলে এটা? তোর আজকে বিয়ে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? বিয়ে? কার? ধুর, স্বপ্ন দেখছে। ইয়াস, আমার কিন্তু রাগ হচ্ছে। কেন? রাহিমা বেগম ইয়াসের মুখে পানি দিলেন। মনে পড়লো কিছু? হ্যাঁ হ্যাঁ। এবার উঠে রেডি হয়ে নে, 1 ঘন্টার মধ্যে।
বলে রাহিমা বেগম রুম ত্যাগ করেন। ইয়াশ ফেসবুকে ঢুকে মেসেঞ্জার চেক করলো। না, কোনো নিউ মেসেজ নেই। ইয়াশ রেডি হতে চলে গেল। বিকেল 3:45 বরযাত্রী এলো। সব রিচুয়ালস কমপ্লিট করে ইয়াশরা ভিতরে গেল। আনিশাও পার্লার থেকে চলে এসেছে। সকলে গল্প করছে। তখনই কাজী এলো। ইয়াশ আর আনিশার মাঝে একটি পর্দা দেওয়া, তাই কেউ কারোর মুখ দেখতে পারেনি এখনো। কাজীকে দেখার জন্য দুজনেই সামনে তাকালো। কাজী আর কেউ না, রেদোয়ান। ইয়াশ আনিশা দুজনে একসাথে বলল, নো। কাজীকে দেখে দুজন এমন করে চিল্লিয়ে উঠল যে সবার নজর এখন ওদের দিকে। রাহিমা বেগম বললেন, ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? ইয়াশের মুখ চুপসে গেল। আনিশার আম্মু রিমা বেগম আনিশার দিকে রেগে তাকাতেই আনিশার মুখও চুপসে গেল। রেদোয়ান নিজের চশমা ঠিক করতে ব্যস্ত। কাল রাতে তার বাসায় চোর এসেছিল। চোর ধরতে যাওয়ার সময় তার চশমা ঠাস করে নিচে পড়ে গেছে। তারপর থেকে সে বেশ ভালো করে চশমাকে দেখছে। এখন তার কাছে চশমা কেনার টাকা নেই, মাসের শেষ, তাই এটাই তার শেষ সম্বল। রেদোয়ান চশমা ঠিক করে সামনে তাকাতেই মুখ হা করে ফেলে। সে এটা কি দেখছে? যাদের বিয়ে দিয়েছিল আগামীকাল, তারা আজ আবারও বিয়ে করছে। বিষয়বস্তু কিছুই বুঝতে পারছে না রেদোয়ান। রেদোয়ান কিছু বলবে তখনই মনে পড়ল তার সুগার আছে, আর যখন তখন ওয়াশরুম পেয়ে যায় তার। এই মুহূর্তে তার ওয়াশরুমে যাওয়াটা জরুরি, কিন্তু সমস্যা হলো সে তো কিছু চিনে না। রেদোয়ানের পাশে দাঁড়িয়েছিল তোরসার হাজব্যান্ড অনিক। রেদোয়ান তাকেই প্রশ্ন করল, বাবা, আমাকে একটা হেল্প করো। হ্যাঁ বলুন। ওয়াশরুমটা কোন দিকে? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। অনিক রেদোয়ানকে নিয়ে গেল। এদিকে সেই থেকে কাচুমাচু হয়ে বসে আছে ইয়াশ। ইয়াশের কলেজ ফ্রেন্ড আবির মজা করে বলে, কিরে এমন করছিস কেন? আরেক ফ্রেন্ড নিলয় সে বলে, আমার কি মনে হয় বলতো, আবির ইয়াশ ভয় পাচ্ছে। আরে ভয় পাস না, আমি আছি না। ইয়াশ নিলয়ের পেটে কনুই দিয়ে গুতা দিয়ে বলল, চুপবে, আমার কপাল থেকে সরে যাচ্ছে না, আর তুই আছিস সেসব নিয়ে। আবির সিরিয়াস ভঙ্গিতে বলে, তোর কি লুজ মোশন হয়েছে? বলে হাহা করে হাসতে লাগলো নিলয় আর আবির। ইয়াশ বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে দেখতে লাগলো সামনে। কাজীকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঘেমে গেছে ভয়ে একেবারে। একটু মুখটা ধোয়া দরকার, ভালো লাগবে। ইয়াশ আবিরের হাত ধরে নিচু করিয়ে কানে কানে কি জানি বলে। তখন আবির ওকে নিয়ে বিয়ের আসর থেকে সাইডে আসে। বল কি হয়েছে? বিয়ের আসর থেকে চলে এলি কেন? দোস্ত, আমি ওয়াশরুমে যাব, তুই এটা এদিকটা ম্যানেজ করিস। ও ওকে। ইয়াশ ওয়াশরুমের দিকে গেল। ইয়াশ শেরওয়ানের হাত ফোল্ড করতে করতে ওয়াশরুমে ঢুকতেই এক চিৎকার দিল। রুমের দরজা সাউন্ডপ্রুফ হওয়াতে বাহিরে আওয়াজ যায়নি। ছে ছে ছে, আপনাকে দরজা লক করতে পারেন না? নাউজুবিল্লাহ। রেদোয়ান রেগে চোখে চশমা ঠিক করতে করতে বলল, তুমি দেখি নিজে ভুল করে আমাকেই দোষ দিচ্ছ। বলি এই ছোকরা, তুমি কিছু দেখোনি তো? সব দেখেছি, বাইরে গিয়ে সবাইকে বলবো। কি বলবে তুমি? যা দেখেছি। আয় হায় না, এটা করো না, আমার একটা সম্মান আছে। ওকে, বলবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি আর আনিশাকে কালকে আপনি দেখেছেন এবং বিয়ে পড়িয়েছেন, এই কথা যেন কেউ না জানে। ও মা, কেন বলবো না? তোমরা এখন বিয়ে করছো, তাহলে কাল অমন করে মিথ্যা বললে কেন? সেটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। এখন যা বলছি তাই করুন, নাহলে আমি গেলাম বলতে। এখনো যা দেখেছে। না, আমি কাউকে কিছু বলবো না। থাকুন, হালকা হয়ে আসে। বলে ইয়াশ রুম থেকে বেরিয়ে অন্য ওয়াশরুমে গেল। রেদোয়ান ঘাম মুছে নিল। রিফাত সাহেব এবার বিরক্ত হচ্ছেন। কাজীকে সবাই খুঁজে চলেছে, তার খোঁজ নেই। গেল কই? অনেকে এক সাইডে দাঁড়িয়ে কাটলেট খাচ্ছিল। তোরসা এসে বলল, তুমি এখানে খাচ্ছ? ওদিকে এক কাণ্ড হয়ে গেছে। কি হলো? কাজীকে পাওয়া যাচ্ছে না। না পাওয়ার কি আছে, উনি তো ওয়াশরুমে গিয়েছেন। কাটলেট মুখে দিতে দিতে বলল অনেক। তোরসা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তুমি জানো? তাহলে এতক্ষণ বলনি কেন? সবার চিন্তায় কি অবস্থা? তুমি কি আগে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে বলবো? খাওয়ার মাঝে জ্বালিও না। তোমার সাথে কথা বলাই বেকার। তোরসা চলে গেল। বিয়ের আসরে গিয়ে দেখলো কাজী চলে এসেছে। আনিশা ভয় আছে কাজী না কালকের কথাটা বলে দেয়, কিন্তু না, বলল না। আনিশা বেশ স্বস্তি নিঃশ্বাস নিল। বিয়ে সম্পন্ন হতেই কাজী চলে গেল। এরপর আনিশার কাজিনরা বেশ মজা করলো।
এবার এলো বিদায়ের পালা। ইয়াসের প্রচুর ঘুম পেয়েছে, আজ সারাদিন বেশ দখল গেছে। আনিশাকে কান্না করতে দেখে নিজের অজান্তে ইয়াসের খারাপ লাগতে শুরু করলো। সকলের কাছের থেকে বিদায় নিয়ে গাড়িতে ইয়াসের পাশে আনিশাকে বসানো হলো। ইয়াস আনিশার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। একটি গাড়িতে শুধুই আনিশা আর ইয়াস, বাকি গাড়িতে অন্যরা। আনিশার কান্না করতে করতে হিচকি উঠে গেছে। ইয়াস আর চুপ থাকতে পারল না, আনিশার কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে নিল। আনিশা অবাক হলেও কিছু বলল না। ইয়াসদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আনিশা ঘুমিয়ে গেল। ইয়াসদের বাসায় এসে গাড়ি থামতেই সকলে এসে ভিড় করে নতুন বউ দেখতে। বাড়ি ভর্তি মেহমান, অনেক মানুষের হইচই শুনে আনিশার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলো ও ইয়াসের বুকে। তাড়াতাড়ি করে সরে গেল। ইয়াস শান্ত গলায় বলল, রিল্যাক্স, আমি কিছু মনে করিনি, গিল্ট ফিল করো না। রাহিমা বেগম সব নিয়ম কানুন মেনে আনিশাকে ভেতরে নিয়ে গেলেন। আনিশার পাশে ইরা বসে আছে। ইরার মন খারাপ তবুও হাসছে। বিষয়টা আনিশা খেয়াল করেছে। ইরা আনিশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি অনেক লাকি আনিশা, ইয়াসের মতো হাজবেন্ড পেয়েছো। আমার ভাই তোমার অনেক খেয়াল রাখবে। আনিশা উত্তরে শুধু হাসলো। এবার আনিশার সাথে দেখা করতে এলো ইয়াসের দাদি ফাতেমা বেগম, যার জন্য বিয়েটা তাড়াতাড়ি করতে হয়েছে। না হলে আনিশার এইচএসসির পরই বিয়েটা হতো। ফাতেমা বেগম অসুস্থ, তার শেষ ইচ্ছা ইয়াসের বিয়েটা দেখার। ফাতেমা বেগম অনেক আদর করেন আনিশাকে। আনিশাকে একজোড়া বালা পরিয়ে দেয় আর বলে, এইটাই চৌধুরী পরিবারের ঐতিহ্য। আমার শাশুড়ি আমাকে দিছিল, আমি আমার বৌমাকে দিছি, আর এটা তোমাকে দিলাম। চৌধুরী রানীরাই পায় এটা। আনিশার বেশ অবাক লাগলো একটা বিষয়, তা হলো ফাতেমা বেগম একবারও মোহনার সাথে কথা বলল না। কারণটা বুঝলো না আনিশা। ফাতেমা বেগম আরও কিছুক্ষণ আনিশার সাথে গল্প করে ঘরে গেলেন। উনি বেশিক্ষণ বসে থাকতে পারেন না, কোমরে টান অনুভব করেন। রাত 12টা 4। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে আনিশা, ঘুমে ঢুলে পড়ছে। ইয়াসকে আটকে দিয়েছে তার বন্ধুরা, তাই এখনো আসতে পারেনি। অবশেষে ইয়াস এলো। এসে দেখে আনিশা ঘুমে ঢুলছে। ইয়াসের পায়ের শব্দে তন্দ্রা ভাবটা কেটে যায় আনিশার। ও উঠে সালাম করে ইয়াসকে। ইয়াস বলে, বিবেজান থেকে ভদ্র হয়ে গেছে। ইয়াসের মুখে বিবিজান কথাটা শুনে অবাক হলো আনিশা। ইয়াসের দিকে অবাক নয়নে তাকালো। ইয়াস স্মিত হেসে বলল, আজ থেকে তোমায় বিবেচন বলবো। আজ থেকে আমি তোমার পথ চলার সাথে, আর তুমি আমার। চলো নতুন জীবনের সূচনাটা আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করে নামাজ পড়ে নেই। আনিশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দুজনে উজু করে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে আনিশা আয়নার সামনে দাঁড়ালো। পরনে হালকা আকাশি রঙের কামিজের সাথে সাদা পাজামা, সাদা ওড়না। নিজেকে নিজের কাছে অন্যরকম লাগছে আজ। কারণ কি, বিয়ের পর কি সত্যি তবে মেয়েদের পরিবর্তন হয়? আকাশ কুসুম ভাবনার ছেদ পড়ে কারো চিৎকারের আওয়াজে। ইয়াস ফোনে কি যেন করছিল চিৎকারের আওয়াজে। ইয়াস আনিশা দুজন একসাথে রুম থেকে বের হলো। চিৎকারের আওয়াজ এসেছে ইরফানের রুম থেকে। দ্রুত সেখানে গিয়ে পা থমকে যায় আনিশার। ইরার হাত দিয়ে রক্ত পড়ছে, নিচে পড়ে আছে ও। ইরফান রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করেছে। ইরাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে ইরফান। ইয়াস, রিশাদ চৌধুরী দুজনে বসে আছে। রিশাদ সাহেব হার্টের রোগী, বেশি চিন্তা করলেই কিছু একটা হয়ে যেতে পারে ওনার। বেশ কিছুক্ষণ পর ওটি থেকে ডক্টর বের হলো। সকলে ছুটে এলো ডক্টরকে দেখে। ডক্টর রাফিন মাথা নিচু করে বললেন, আই এম সরি, শি ইজ নো মোর। ডক্টরের বলা এই কথা শোনার সাথে সাথে ইরফান ফ্লোরে বসে পড়ল। বড্ড ভালোবাসত ইরাকে, কেন এমনটা করলো অজানা সকলের কাছে। ইয়াস নিজেও বুঝতে পারছে না হঠাৎ কি এমন হলো যে ওর ভাবে এমন একটা কাজ করলো। এদিকে বাসায় রাহিমা বেগম চিন্তায় 2বার মূর্ছা গিয়েছেন। আনিশা কোনোরকম ওনাকে সামলিয়েছে। আনিশা রাহিমা বেগমের পাশে বসেছিল। তখন ইয়াসের ফোন আসে। আনিশা কল রিসিভ করতেই ইয়াস বলে, তুমি কি আম্মুর সামনে আছো? হ্যাঁ, কেন? ভাবি কেমন আছে? বলছি একটু সাইডে যাও আম্মুর। আনিশা ফোন নিয়ে বারান্দায় গেল। বলুন। ভাবি আর নেই। এই কথা শুনে আনিশার মাথায় বাজ পড়ে। কি শুনছে ও? আনিশার মাথা ঘুরতে শুরু করে। আপনি কি বলছেন কি? যা সত্যি বলছে আনিশা। আম্মুকে কিভাবে বলবো আমি জানি না। ভাইয়া ভেঙে পড়েছে, বাবা সামলাচ্ছে।
আমরা বাসায় আসছি, আম্মুকে বোঝানোর চেষ্টা করো। বলে ফোন কেটে দেয় ইয়াশ। চোখের পানি কনুই দিয়ে মুছে ভাইয়ের কাছে যায়, ইরফানের কাঁধে হাত দেয়। ইরফান ইয়াশের দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এরা কেন এমনটা করলো ইয়াশ? কি হয়েছিল ওর? আমাকে কেন বললো না কিছু? আমি কি করেছিলাম? ইরফান প্রলাপ বকছে। ইয়াশের নিজের চোখে পানি চিকচিক করছে, কিন্তু কাঁদতে পারছে না। সে কান্না করলে যে ইরফান আরও ভেঙে পড়বে। ভোর রাতের দিকে মোহনার লাশ নিয়ে বাড়ি ফিরল ইয়াশরা। রাহিমা বেগমকে এখনো কিছু বলেনি আনিশা। কান্না গলায় দলা পাকিয়ে আছে ওর। এ বাড়িতে আসার পর যে মেয়েটি ওর পাশে বসে কথা বলল, সে নাকি এখন নেই। এটা মেনে নেওয়া যে বড্ড কঠিন হয়ে গেছে আনিশার কাছে। আনিশা ভাবছে ক্ষণিকের পরিচয়, তাতেই ওর এত খারাপ লাগছে। তাহলে বাকিদের কি অবস্থা হবে? আনিশার ভাবনার মাঝেই বাসার সামনে অ্যাম্বুলেন্স এসে থামলো। রাহিমা বেগম হল রুমে বসেছিলেন। অ্যাম্বুলেন্সের শব্দ কানে যেতেই আটকে ওঠেন তিনি। দেখতে পান বাড়ির মেইন দরজা দিয়ে দুজন ওয়ার্ড বয় স্ট্রেচারে করে মুখ ঢাকা একটি লাশ এনে রাখলো। তখনই বাড়িতে ঢুকলো ইয়াশ, রিশাদ সাহেব, ইরফান। ইরফানকে ইয়াশ ধরে ধরে আনছে। রাহিমা বেগমের বুঝতে বাকি নেই কি হয়েছে, তবুও জিজ্ঞেস করলেন, ইয়াশের বাবা কি হয়েছে? আমার বৌমা ঠিক আছে তো? রিশাদ সাহেব কিছু বলতে পারলেন না, গিয়ে সোফায় থ মেরে বসে পড়লেন। রাহিমা বেগম এবার ইয়াশের কাছে গেল। ভাবি আর নেই আম্মু। এ কথা শুনে রাহিমা বেগম ইরফানের সামনে গিয়ে ছেলের মুখের দিকে তাকাতেই ওনার কলিজায় মোচড় দিয়ে উঠল। ছেলের চোখে পানি। যে ছেলে সবসময় হাসি খুশি থাকে তার চোখে পানি। এটা যেন অবিশ্বাস্য কথা। ইরফান মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আম্মু, ইরাকে এনে দাও। ও কেন আমাকে ফাঁকি দিয়ে চলে গেল? আমি কি ভুল করেছিলাম? আমি তো শুধু ওকে ভালোবেসেছিলাম। ওর ভালো খারাপ সব দিক খেয়াল রেখেছি। আমার মনের সর্বশ্রেষ্ঠ জায়গাতে ওকে দিয়েছি। তাহলে ও কেন অভিমানে আমাকে ছেড়ে গেল? ছেলের বলা কথায় কি উত্তর দিবেন জানা নেই রাহিমা বেগমের। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু ইরফান আজ সে কথা বদলে দিয়েছে। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কিরকম বেদনা হয় আজ উপলব্ধি করতে পারছে সে। আনিশা হল রুমের এক কোণায় দাঁড়িয়ে কেঁদে চলেছে। ইয়াশ ওর পাশে গিয়ে মাথায় হাত রাখে। আনিশা ইয়াশের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে। ইয়াশেরও বড্ড কান্না পাচ্ছে। এরা ওর ভাবি নয়, বড় বোনের মতো ছিল। বাদ জোহর দাফন কাজও সম্পূর্ণ হয়। ইয়াশের পা যেন চলছেই না। নিজের বোনের থেকে কম ভাবেনি ইরাকে। কেন সে এমনটা করলো? ইরফানের কথা ভাবতেই মাথা ঘুরে উঠছে ইয়াশের। বাড়ি পৌঁছে দেখে ইরফান পাথরের ন্যায় বসে আছে। রাহিমা বেগম ছেলের কষ্টে আরও অসুস্থ হয়ে পড়েছেন। আনিশা সকলকে সামলাচ্ছে। সারাদিন পেরিয়ে রাত হয়ে গেল। ইরফান ওভাবেই আছে নিজের রুমে। ইয়াশ ভাইকে চেষ্টা করেছে নর্মাল করার, কিন্তু পারেনি। রাত তখন 11টা। খাওয়ার জন্য ইরফানের রুমে গেলেন রাহিমা বেগম, কিন্তু এই কি রুম ফাঁকা। ইরফানকে না দেখতে পেয়ে রাহিমা বেগম ওয়াশরুম, বারান্দা সব জায়গা খুঁজলেন, কিন্তু পেলেন না। এবার তিনি সকলকে ডাকলেন। সবাই এসে অনেক খোঁজাখুঁজি করলো। পুরো বাড়ি খোঁজা হলো, ইরফানকে পাওয়া গেল না। কোথায় গেল? কেটে গেল 7 দিন। কোথাও ইরফানের খোঁজ মিলল না। পুলিশও খুঁজে পেল না ইরফানকে। ইয়াশ নিজে হন্য হয়ে পুরো শহর খুঁজল, কিন্তু ফলাফল শূন্য। ইয়াশ একদম ভেঙে পড়ল। একদিকে ভাবির মৃত্যু, আবার অন্যদিকে ভাইয়ের নিখোঁজ হওয়া। সব মিলিয়ে ভেঙে পড়েছে ইয়াশ। কিভাবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। কয়েকদিন পর ইরার কবরের পাশে বসে আছে ইরফান। এক ধ্যানে তাকিয়ে আছে কবরের দিকে। একটি দীর্ঘশ্বাস নিয়ে ইরফান বলে উঠল, কেন করলে তুমি এমনটা মোহ? অনেক ভালোবাসতাম তোমায়, কিন্তু আমার ভালোবাসা দিয়ে তোমার অতীতকে ভোলাতে পারিনি। তোমার ভিতরে যে এত দুঃখ ছিল আমি বুঝতেই পারিনি কখনো। কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাল রাতে রুমে বসেছিল ইরফান। তখনই ওর চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে রাখা ইরার ফোনের দিকে। ইরফান উঠে গিয়ে ফোনটা নেয়। লক না থাকায় ফোন খুলতে বেশি বেগ পেতে হয়নি ইরফানকে। কল হিস্টোরি চেক করতেই কপালে ভাঁজ পড়ে ইরফানের। একটা নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন এসেছে। ইরার সুইসাইড করার আগ মুহূর্তেও সেই নাম্বারে মোহনা নিজেই ফোন দিয়েছিল। খটকা লাগা শুরু হয় ইরফানের। ও সেই নাম্বারটা কার জানার চেষ্টা শুরু করে, কিছুতেই বুঝতে পারে না। অবশেষে ইরফানের মনে পড়ে ইয়াশের বিয়ের দিন থেকে ইরা ছিল অন্য মনস্ক। ইরফান এবার ইয়াশের বিয়ের ভিডিও করা ছিল কিছু, সেগুলো ভালো করে দেখতে থাকে। এক সময় দেখে ইরা কোথায় থেকে যেন চোখ মুছতে মুছতে দৌড়ে চলে যাচ্ছে, তাও বিয়ের সময়ই। এবার ইরফান শিওর হয় বিষয়টা জটিল। দেরি না করে বের হয়ে পড়ে সত্যিটা উদ্ঘাটন করতে।
ইরফান যায় সেই কমিউনিটি সেন্টারে যেখানে ইয়াশ আনিশার বিয়ে হয়েছে। ইরফানের চেনা পরিচিত বলে অত রাতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। ইরফান গার্ডকে বলে বিয়ের দিনে সিসিটিভি ফুটেজ দেখাতে। গার্ড ইরফানকে নিয়ে একটি রুমে যায় এবং বিয়ের দিনে সিসিটিভি ফুটেজ দেখায়, যাতে দেখা যায় বর আসার পর ইরার ফোন আসে আর ইরা একটু সাইডে যায় কথা বলতে। তখনই ওর সামনে একজন সুদর্শন যুবক এসে দাঁড়ায়, কোলে একটি বাচ্চা মেয়ে। মোহনা সেই যুবকের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবং তারপরে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তারা কি কথা বলছিল এটা শোনা যাচ্ছিল না। ইরফান ফুটেজটা নিয়ে যায় ওর বন্ধু সাকিবের বাসায়। রাত তখন 1:30। সাকিব ইরফানের কলেজ লাইফের বন্ধু। ইরফান সাকিবের বাসায় যেতেই সাকিব বলল, কি হয়েছে ভাই, সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই, আমার তোর সাহায্য প্রয়োজন। কি হয়েছে বল। তুই একজন থট স্পেশালিস্ট। হ্যাঁ। এই ভিডিওটা দেখ, এরা কি কথা বলছে সেটা আমাকে বল। ঠিক আছে। সাকিব দেখলো এবং বুঝলো। মুখ কালো করে ইরফানের দিকে তাকালো। ইরফান জিজ্ঞেস করলো, কি হয়েছে বল। ভাবি একটা পাস্ট ছিল। কি পাস্ট? ভাবি একজনকে ভালোবাসতো, কিন্তু সে ভাবিকে ভালোবাসেনি। বুঝিয়ে বল। ভাবির ফোনে কল আসায় ভাবি সাইডে যায়, আর তখনই যেই ছেলেটার সাথে দেখা হয় সে ভাবির প্রাক্তন। কেমন আছো? ছেলেটি উত্তরে বলে, ভালো। কথায় কথায় ভাবি বলে, ভালোই তো আছো, সুখে আছো? ছেলেটি তখন হেসে বলে, হ্যাঁ তা তো থাকবই। আমার বউ আমার সবকিছু, আমার মেয়ে আমার পৃথিবী। এটা শুনে ভাবি চোখ ভিজে আসে। আমার কি দোষ ছিল? সেদিন কেন হারিয়ে গিয়েছিলে? ছেলেটি তখন বলে, আমার তোমার দেহ প্রয়োজন ছিল, আর কিছু না। বলে ছেলেটা চলে যায় আর ভাবি কান্না করতে করতে ভিতরে যায়। ইরফান হতভম্ব হয়ে যায়। চলে আসে মোহনার কবরের কাছে। তুমি যদি একবার আমাকে সবটা বলতে, আমি চেষ্টা করতাম তোমাকে দূরে রাখার এইসব থেকে। আমি কি এত বছরে তোমার কাছের কেউ হতে পারিনি ইরা? কেন এমনটা করলে? অতীত ভেবে বর্তমান নষ্ট করে দিলে, আমার কথা ভাবলে না। তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথায় আমার ছিল না, আর না আছে। তুমি আগে যা করেছো করেছো, কিন্তু এখন তো তুমি আমার বউ ছিলে, আমার সারা জীবনের পথ চলার সঙ্গী। আমার কথা একবারও মনে পড়লো না এই কাজটা করার সময়? আমি কিভাবে থাকবো এটা একবারও ভাবলে না? আমি যে শুধু তোমাকে ভালোবাসি ইরা, প্লিজ ফিরে এসো। কবরের সামনে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলছে ইরফান। আকাশ মেঘলা, বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে ওকে। ওর কোনো হেলদোল নেই। সারাদিন কেটে সন্ধ্যা হয়ে গেল। ইরফান ওভাবেই আছে। এবার উঠে টলমলে পায়ে কোথাও চলে গেল। পরের দিন কোনো এক অফিসের সামনে দাঁড়িয়ে আছে ইরফান, কারোর অপেক্ষা করছে। কিছুক্ষণের মাঝে একজন এসে ইরফানের সামনে দাঁড়ালো। সে হলো মাহিম, মোহনার প্রাক্তন। মাহিম এসেই জিজ্ঞেস করে, বলুন কেন ডেকেছেন? আপনি মাহিম? জি। আমি ইরফান চৌধুরী, ইরার হাজবেন্ড। বেশ অবাকই হলো মাহিম ইরফানের কথা শুনে। নিজেকে সামলে নিয়ে বলল, জি বলুন কি বলবেন। আপনি জানেন ইরা আর নেই? কি? এরপর সবটা বলে ইরফান মাহিমকে ইরার সুইসাইড করা থেকে শুরু করে ও সব খোঁজ করেছে সেগুলোও বলে। সব শুনে মাহিম বলে, আই এম সরি, আমি বুঝতে পারিনি আমার কথায় হার্ড হয়ে ইরা এমন একটা কাজ করবে। ইটস ওকে, আমি আসি। অনেক ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার। যাকে পাগলের মতো ভালোবেসেছিলাম সে তো তোমাকে মনের মধ্যে রেখেছিল। আমি শালা এতই বোকা ছিলাম যে বুঝতেই পারলাম না। বাট ইউ নো মাহিম, আমি ওকে এখনো পাগলের মতো চাই। ওর পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, আর না থাকবে। ওর জায়গা আমার এইখানে, বুকের বাঁ পাশে ছিল আর থাকবে। কথাগুলো বলে হাতের কনুই দিয়ে চোখ মুছে চলে যেতে থাকে ইরফান। মাহিম ডাকে, কিন্তু ইরফান পিছন ফিরে তাকায় না। মাহিমের খারাপ লাগে ইরফানের জন্য। মনে মনে বলে, স্যালুট ব্রো, তোমার মতো ভালোবাসতে পারা মানুষ এই পৃথিবীতে খুব কম জনই আছে। কেটে গেল বেশ কয়েক মাস। ইরফানের কোনো খোঁজ নেই। ইয়াশ ভাইকে না পেয়ে ইয়াশ অনেকটাই ভেঙে পড়েছে। রাহিমা বেগম চুপচাপ হয়ে গেছে। আগের মতো কথা বলেন না, হাসেন না। রিশাদ সাহেবও চুপচাপ।
সবটা কেমন যেন হয়ে গেল। আনিশা মনমরা হয়ে গেছে। বিয়ে হয়ে আসার পর এগুলো দেখেও নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে। আজ বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে। আপনাকে আজ আমি সারপ্রাইজ দিতে চাই। মনে মনে কথাগুলো ভেবে আনিশা নিজেই আসলো। তারপর কাজে লেগে পড়ল। ইয়াসের কলেজ থেকে আসতে সন্ধ্যা হয়ে গেল। কাজ ছিল, তার উপর পুলিশ স্টেশন যেতে হয় ওকে ইরফানের খোঁজ করতে। প্রতিদিনের মতো আজও ইরফানের কোনো খোঁজ না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরল ইয়াস। বাড়ি এসে প্রথমে বাবা মার সাথে দেখা করে রুমে আসতেই দেখতে পেল খুব সুন্দর করে সাজানো রুমটা। ইয়াসের অজান্তেই ওর মুখে হাসি ফুটল। পায়েলের ঝুনঝুন শব্দে ইয়াস খুঁজতে লাগলো কোথায় থেকে শব্দটা আসছে। রুমের মাঝখানে আসতেই পিছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরল। হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি। আজ 12 তারিখ। আপনি তো ভুলেই গেছেন। আরে না, তা না। বুঝি। কথার মাঝেই ফোন বেজে উঠল আনিশার। ফোনের কাছে গিয়ে ফোন স্ক্রিনে তাকাতেই দেখলো ওর ভাই ফোন করেছে। ফোন রিসিভ করে কানে নিতেই আনিশা থ হয়ে গেল, কারণ ফোনের ওপাশ থেকে ওর ভাই বলল, আপু তাড়াতাড়ি আয়, আম্মু আব্বুর ঝগড়া হয়েছে আর আম্মু বাসা ছেড়ে নানু বাড়ি চলে গেছে। বাবা বলছে সন্ন্যাসী হয়ে যাবে। কি? তুই তাড়াতাড়ি আয়, আমি বাবাকে আটকাচ্ছি বলে ফোন কেটে দিল আনিশার ভাই। ইয়াস জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিশা সবটা বলতে ইয়াস বলল, তাহলে দ্রুত যাও, আমি পৌঁছে দেই। না, তুমি থাকো, বাবা মার তোমাকে দরকার, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আনিশা দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেল। ইয়াসের মুখ মলিন হয়ে গেল, চেঞ্জ করে নিল। নানু বাড়ি পৌঁছাতেই দেখল ওর মামা আবিদকে। বয়স 25, আনিশার মায়ের ছোট ভাই। পড়াশোনার জন্য ঢাকাতে ছিল এতদিন, কয়েকদিন আগেই এসেছে। আনিশাকে দেখে আবিদ এগিয়ে এলো। আনিশা, তুই? অনেকদিন পর দেখলাম। হ্যাঁ মামা, কেমন আছো? এই তো ভালো। আম্মু কই মামা? আপু আম্মুর রুমে। কি হয়েছে হঠাৎ? আপু বলা নেই কয়া নেই, হুট করে এলো। ওই এমনি, তেমন কিছু না, আমি আম্মুর কাছে যাই। আনিশা দ্রুত চলে গেল। ওর অস্বস্তি হচ্ছিল। আনিশা ওর নানু রুমে গিয়ে দেখে ওর আম্মু বসে আছে। আনিশাকে দেখে ওর নানু বলে, তোমার আম্মুকে বুঝাও, এই বয়সে সংসার ভাঙতে চায় কেন? আম্মা, আপনি জানেন না ওই লোক আমার সাথে ঝগড়া করে কোনো কারণ ছাড়া। আমি থাকবো না। আনিশা এবার বলে, থেকো না, বাবা বনবাসে চলে যাচ্ছে। কে যাবে? তোর বাবা একই দিনে থাকতে পারবে না। ওসব আমার জানা আছে। তুই শ্বশুর বাড়ি ছেড়ে এখানে কি জামাই কোথায়? তোমরা যা শুরু করেছো, দৌড়ে আসছি আমি। ইয়াস আসে নাই? ও মা, তুই একা আসবি কেন? এমনিতেই ইয়াস বাবার উপর কত কাজের চাপ। আম্মু তুমি থামো, আমি প্রচুর ক্লান্ত। যা চেঞ্জ করে নে। আনিশা চেঞ্জ করতে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথা এতক্ষণ শুনছিল আবিদ। বিকালে আনিশার আম্মু ইয়াসকে কল করে। আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? এই তো আছে, আপনি কেমন আছেন? আছে কোনো রকম। ছেলে মেয়েরা ভালো না থাকলে আমি কিভাবে ভালো থাকি বলো? আচ্ছা শুনো, তুমি বরং চলে এসো। কোথায়? আমার বাবার বাড়ি আর আনিশার নানি বাড়ি। মামুনি কলেজে কাজ আছে। বৃহস্পতিবার রাতে আসো, আবার শনিবার রাতে চলে যেও। ঠিক আছে মামুনি। আচ্ছা বাবা। মামুনি রাখছে। আমি জানি তোমাদের বিয়ের পর থেকে একের পর এক কাহিনী হয়ে আসছে। তোমাদের আলাদা সময় কাটানো উচিত। যদি সবটা ঠিক হয়, আল্লাহ আমার বাচ্চাগুলো ভালো রেখো সব সময়। মনে মনে কথাগুলো ভেবে শান্তির শ্বাস নিলেন আনিশার আম্মু। রাতে আনিশা বসে মুভি দেখছে। আবিদ সহ আরো কাজিনরা আছে। তখনই আনিশার ফোন বেজে ওঠে। আনিশা ফোন নিয়ে রুমে চলে যায়। হ্যালো। বলুন। কেমন আছো? ভালো, আপনি? জানোই তো। মামুনি বাবা কেমন আছে? আছে কোনো রকম। ভাইয়ের চিন্তা আম্মা আরো অসুস্থ হয়ে আছে। এদিকে আনিশা কথা শেষ করে ফোন চার্জে দিয়ে ড্রয়িং রুমে গিয়ে মুভি দেখায় ব্যস্ত হয়ে পড়ে। 2 দিন পর আনিশা সোফায় বসে আছে। তখনই কলিং বেল বেজে উঠল। আনিশা উঠে দরজা খুলতে এক দফা অবাক হলো। ইয়াস এসেছে। ইয়াস আনিশাকে জড়িয়ে ধরতে গেল। আনিশা সরে দাঁড়ায়। ইয়াস কিছু না বলে ভিতরে আসে। আনিশার আম্মু ইয়াসকে দেখে খুশি হয়ে যান। ইয়াসের সাথে কথা বলে আনিশাকে বলে, আনিশা, ইয়াসকে তোমার রুমে নিয়ে যাও। আনিশা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রাত 11:54। আনিশা চুপ করে বেডে বসে আছে। সোফায় ইয়াস বসে আছে, আনিশার দিকে তাকিয়ে আছে। আনিশা, কি হয়েছে?
বলবে? কি হবে? তোমাকে অন্যরকম লাগছে। কই? আচ্ছা বাদ দাও, চলো কালকে বাসায় যাই। কোন বাসায়? আমার তোমার বাসায়। আমি ওই বাসায় আর যাব না। হোয়াট? কেন? দেখুন, আমি আপনার সাথে আর থাকবো না। আমি ডিভোর্স চাই। সব সম্পর্কে একটা বাঁধন থাকে, কিন্তু আমাদের নেই। বিয়ের পর থেকে একটার পর একটা প্রবলেম। আমি আর পারছি না ইয়াশ, প্লিজ আপনি আমাকে মুক্তি দিন। আমারও জীবন, আমি আর পারছি না এভাবে থাকতে। আনিশার কথা ইয়াশ থ হয়ে গেছে। আনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেকি হাসলো ইয়াশ। আসলে তো তোমার কি দোষ? আমার সব ভাগ্য। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। বলে শার্ট চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল ইয়াশ। আনিশা মাথা ধরে বসে আছে। ও মামিয়ে ঘুমিয়ে পড়ে এক সময়। তখনই আবিদ রুমে প্রবেশ করে। আনিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে চাদর টেনে লাইট অফ করে চলে যায়। 15 দিন পর সারা রাত কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে ধরনীর বুকে। নতুন ভোর, নতুন আলো, কিন্তু কেউ একজন রাস্তার এক সাইডে বসে আছে। হ্যাঁ, সে ইয়াশ, যার পুরো জীবনটাই অন্ধকারে ভরে আছে। ভাবির মৃত্যুর পর একে একে সব হারিয়ে ফেলেছে ও। মায়ের মতো ভালোবাসা ভাইকে খুঁজলো, এতদিন পেল না। আবার আজ নিজের অর্ধাঙ্গিনীর মুখে বিচ্ছেদের কথা যেন আরো ভেঙে দিয়েছে ইয়াশকে। সারা রাত রোড সাইডে বসেছিল, মাথায় কিছু নেই। এভাবে মানুষ চলতে পারে না। মানসিক রোগী হয়ে যাচ্ছে ও। ইয়াশ জানে না কি আছে ওর কপালে, কিন্তু কয়েকদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরেই কেটেছে দিন। রাত কেটেছে নির্ঘুম পথ, শিশুদের কষ্ট দেখে। কয়েকজনকে কম্বল কিনে দিয়েছে। ইয়াশ বসেই ছিল, তখনই ওর ফোনে একটা কল এলো। হ্যালো, ইয়াশের সাথে কথা বলছি আমি। জি। কোথায় আপনি মিস্টার ইয়াস? কলেজে কেন আসছেন না? আসলে স্যার, কোনো কিছু শুনতে চাই না। এমনভাবে হয় না। আপনাকে আর কলেজে আসতে হবে না, আপনার চাকরিটা নেই। বলে কল কেটে দেয় আব্রাহাম নামের লোকটি। আকাশের দিকে তাকিয়ে বলে, এভাবে নিশ্চয় করলে আমায়? ঠিক আছে, মেনে নিলাম। তখনই ইয়াশের কাঁধে কেউ হাত রাখে। ইয়াশ তাকিয়ে দেখে ইরফান। ইয়াশ এতটাই অবাক হয় যে কথা বলা বন্ধ হয়ে গেছে। জড়িয়ে ধরেও ইরফানকে। ইরফানও ভাইয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। ইয়াশের চোখের পানিতে ইরফানের শার্টে পড়ে। ইরফান বুঝতে পারে তার ভাই কাঁদছে। ইরফান ইয়াশকে নিজের মুখোমুখি করে দাঁড় করায়। ইয়াশ বলে, কোথায় ছিলে তুমি ভাইয়া? কত খুঁজেছি তোমায় জানো। আম্মা অসুস্থ হয়ে গেছে তোমার চিন্তায়। কেন এইভাবে হারিয়ে গিয়েছিলে? একা থাকতে চেয়েছিলাম ভাই আমার। জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ চায় সবার থেকে দূরত্ব বাড়াতে, নিজেকে একা করতে। আমিও তাই করেছি। এর আর অতীত নিয়ে আমার সমস্যা ছিল না, কিন্তু 4 বছরের সংসারে একবারের জন্য আমার মনে হয়নি, আমার সন্তানের কথা ভাবিনি। শেষ করে দিয়েছি নিজের সাথে ওকেও। কি বলছো ভাইয়া? ঠিক বলছি। ও 3 মাসের প্রেগনেন্ট ছিল। সেই রিপোর্ট আমি ডক্টর নীলার থেকে পেয়েছিলাম ও মারা যাওয়ার 2 দিন পর। এরপর ইরফান ইরার অতীত সম্পর্কে সবকিছু খুলে বলে ইয়াশকে। ইয়াশ থ হয়ে যায়। ইরফান বলে, আমি যে কষ্ট ভোগ করছি ভালোবাসা হারানোর, তাকে সেই কষ্ট পেতে দিব না আমি। কিন্তু ভাইয়া, আমি চাই না জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে। আনিশা চায় না আমার সাথে থাকতে। ওকে ওর মতোই থাকতে দাও। ভালোবাসা মানুষকে ভালো রাখার নামই তো ভালোবাসা। আর আজ আমি নিঃস্ব, আমার কিছু নেই। না আছে জব, না আছে ভালোবাসার মানুষ। আম্মু আব্বু আমাকে অপরাধী ভাবে, কেন তা জানি না। আম্মু বলে আমি নাকি কিছু করতে পারি না, তোকে আনতে পারি না। সত্যি আমার থাকার কোনো মানে নেই। সবার জীবন থেকে হারিয়ে যেতে চাই। তিক্ততা এসে গেছে জীবনের প্রতি। হঠাৎই এক কার এসে ধাক্কা দেয় ইয়াশকে। মাটিতে লুটিয়ে পড়ে ইয়াশ। ইরফান দিকজ্ঞান হারিয়ে ফেলে। ছুটে যায় ভাইয়ের রক্তাক্ত দেহের কাছে। আবিদের সাথে বসে গল্প করছে আনিশা। আবিদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আনিশার দিকে। তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে আনিশার মা। আনু, চল হসপিটালে। কেন আম্মু, কার কি হয়েছে? ইয়াশ বাবা অ্যাক্সিডেন্ট করেছে। আজ এতদিন ধরে ছেলেটাকে খুঁজে পেল, আর আজ এমন একটা খবর। আনিশা কি বলবে ভেবে পায় না। আবিদের চোখ মুখ লাল হয়ে গেছে, তবুও শান্ত থাকার চেষ্টা করছে। আনিশার আম্মু আনিশার হাত ধরে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লেন হসপিটালের উদ্দেশ্যে। ইন সিটি হসপিটাল। ইরফান দাঁড়িয়ে আছে। ইয়াশের মা বাবাও এসেছে। ওনারা ওয়েটিং রুমে বসে আছেন। ইরফানকে দেখে অবাক হলেও ইয়াশের চিন্তায় ওনারা চিন্তিত। একটু পর অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়ায় ইরফান। আনিশা এবং ওরা আম্মুর সাথে আবিদও এসেছে।
আনিশা চুপ। আনিশার আম্মু অবাক হচ্ছে মেয়েকে দেখে। একজন ডক্টর এসে বলে যায়, পেশেন্টকে আইসিইউতে রাখা হয়েছে, অবস্থা সিরিয়াস। আনিশা এটা শুনেও এমন ভাব করছে যেন কিছুই হয়নি। আনিশার আম্মু আনিশাকে জিজ্ঞেস করে, আনিশা, ইয়াশ অসুস্থ, তুমি কিভাবে এত নর্মাল আছো? তুমি কি একটু ভালোবাসো না? না বলে আনিশা হনহন করে চলে যেতে নিলে ইরফান পথ আটকায়। হঠাৎ আনিশার গালে চড় মেরে বসে। আনিশা সহ উপস্থিত সকলে অবাক। আনিশা গালে হাত দিয়ে সকলের দিকে তাকিয়ে আছে। আমি হসপিটালে কেন? আনিশার আম্মু আনিশার কাছে গিয়ে দু বাহু ধরে বলে, কি নাটক করছো? মাত্র এলে, এখন বলছো তুমি এখানে কেন? আজব। আম্মু, আমি কেন নাটক করব? আনিশার আম্মু আরো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ইরফান থামিয়ে দিয়ে বলে, ওকে কিছু বলে লাভ নেই আন্টি, আনিশার কিছু মনে নেই। মানে ওকে হিপনোটাইজ করে রাখা হয়েছিল। ও ওর ফ্যামিলি মেম্বার বাদে আর কাউকে সহ্য করতে পারছিল না, আর না পারছিল ইশাককে সহ্য করতে। কি? অবাক হয়ে বলে আনিশা। আনিশা থ হয়ে দাঁড়িয়ে আছে। আনিশার আম্মু বলে, কে করেছে এটা? আর তুমি কিভাবে জানলে? এতদিন কই ছিলে বাবা? বলছি আন্টি, প্রথমে বলি, আমি একা থাকতে চেয়েছিলাম, তাই দূরে ছিলাম। আর আমি কিভাবে জানি? আমি দূরে থাকলেও আমার পরিবারের সকল সদস্যদের খবর আমি রাখতাম। হ্যাঁ, এখন বলতে পারেন আমি কেন ফিরিনি, সেটা পরে বলছি। আগে বলি আপনার ভাইয়ের কথা। আমার ভাই? আবিদ নাম ওনার, তাই না? হ্যাঁ। উনি আনিশাকে হিপনোটাইজ করেছে। কি বলছেন এসব? কে আপনি? হ্যাঁ, আমার নামে এসব বলছেন? আমি কে? আমি ইফরান। আমি সব জানি আপনার বিষয়ে। আপনি আনিশাকে লাইক করতেন, বয়স কম আর সাইকো টাইপ। আপনি নিজের ভাগ্নিকেই হিপনোটাইজ করে ফেললেন তাই বলে? কারণ আপনি ওকে পছন্দ করেন। বলুন সত্যি কিনা? আবিদ চুপ। ইরফান আবারও বলে, আমার ভাই আজ এই অবস্থা শুধু আপনার জন্য। আপনি আনিশা ওর মাঝে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন নিজে আনিশাকে পাওয়ার আশায়। লজ্জা করলো না একবারও? ছি। হ্যাঁ করেছি আমি। তো কি হয়েছে? কোনো ভুল করিনি। আনিশাকে আমার ভালো লাগতো, ভেবেছিলাম সবাইকে বলবো, কিন্তু তার আগেই ওর বিয়ে হয়ে গেল। ইয়াশ নামের ওই ছেলেটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালো। আনিশাকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলাম, কাজ হয়নি, তাই এটা করেছি। খারাপ কি করেছি? ভালোবাসা অন্যায় না। কথা শেষ হতেই আনিশার আম্মু ঠাস করে থাপ্পড় দেয় আবিদের গালে। ছি আদিব, ছি। ছোট ভাই তুই আমার কম আদর করিনি। তুই কিনা শেষে আমার মেয়েরই সর্বনাশ করতে চাইলি। আবিদের কলার ধরে কথাগুলো বললেন আনিশার আম্মু। তখনই ওখানে কয়েকজন ওয়ার্ড বয় সহ কয়েকজন ডক্টর এলো। ইরফান ওদের দেখে আবিদের দিকে ইশারা করলো। ওরা আবিদকে নিয়ে গেল। আবিদ মেন্টালি অসুস্থ, তাই ওর ট্রিটমেন্ট দরকার। তাই ইরফান ওদের ডেকেছে। ওরা আবিদকে নিয়ে গেল। আনিশা সব শুনে কান্না করছে। ইরফান আনিশার পাশে গিয়ে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, সরি বনু, তোমাকে তখন মারার জন্য। না ভাইয়া, এভাবে বলবেন না। আমি জানি আপনি আমার ভালোর জন্য করেছেন, কিন্তু ইয়াশ ও কেমন আছে? আর মামা কিভাবে এমনটা করতে পারলো? ইয়াশ আইসিইউতে আছে, আর আবিদও মেন্টালি অসুস্থ। আমি বাসার সবার খবর রাখতাম। একদিন তোমাদের বাসার সামনে গিয়েছিলাম, ওখানে একটা দরকার ছিল, ভাবলাম তোমার সাথে দেখা করি। আম্মু বাবা অনেক চিন্তা করছে, তাদের তুমি আমার হয়ে কিছু কথা বলে দিতে পারো। কিন্তু তোমার রুমের জানালার সামনে দাঁড়িয়ে দেখি আবিদ তোমার রুমে, তাও অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তারপর চলে যাই। আমার সন্দেহ লাগে, খোঁজ নেই, সব জানতে পারি, আর চলে আসি ভাইয়ের ভালোবাসা রক্ষা করতে। কিন্তু হয়তো দেরি করে ফেলেছি। আমার ভাইটা আমার উপর অভিমান নিয়ে চলে যাবে হয়তো। না ভাইয়া, কান্না করে বলে উঠল আনিশা। পরের দিন সকালে ইয়াশ এখন আগের থেকে অনেকটা ভালো আছে। ইরফান ইয়াশের সাথে আছে। ইয়াশের জ্ঞান ফিরেছে, ঘুমের মেডিসিন দেওয়া হয়, তাই ও এখনো কাউকে দেখেনি। আনিশা বসে আছে পাশে ওর আম্মু। ইয়াশের মা এবারও মূর্ছা গিয়েছেন আদরের ছোট ছেলেকে এই অবস্থায় দেখে। তার পাশেই রিশাদ সাহেব নাকমুখ কুচকে বসে আছেন। ইরফান মায়ের কেবিনে এসে বাবাকে এভাবে বসে থাকতে দেখে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে বাবা? কোনো অসুবিধা? এমনভাবে মন খারাপ করে বসে আছো যে? রিশাদ সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা আমাকে শান্তি দিবে না বলে ঠিক করেছো হতচ্ছাড়াগুলো। তুমি হারিয়ে গেলে
তারপর তোমার ভাই এমন করলো, এখন তোমার মা মূর্ছা গিয়েছে। আমি কেন এখনো সুস্থ আছি বুঝতে পারছি না। ইরফান বুঝলো আবহাওয়া ভালো না, কিছু করতে হবে। ইরফান বাবাকে তেল দিতে বলল, আব্বু তুমি হলে ইয়াং, তুমি আমাদের থেকেও শক্তিশালী, আর তাই এখনো ভালো আছো। হতচ্ছাড়া, বের হয় এখান থেকে। আর তোর ভাইয়ের জ্ঞান ফিরলে ডাকবি আমায়, একটা থাপ্পড় দেব। আমার হার্টের প্রবলেম বাঁধানোর জন্য কাহিনী শুরু করছে সব। ইরফান চুপিসারে বেরিয়ে গেল। বাবার মেজাজ সেই লেভেলের খারাপ, কিছু বললেই ছ্যাদ করে উঠছেন। কাল অবধি চুপসে ছিল, যেই ভোর রাতে শুনেছি ইয়াশ ভালো আছে, ব্যাস আগের ফর্মে ফিরেছেন। এদিকে মুখ কাদো কাদো করে ইয়াশের পাশে বসে আছে আনিশা। ইয়াশের জ্ঞান ফিরতেই চোখ পিটপিট করে তাকায়। আনিশাকে দেখে কপাল কুঁচকে তাকিয়ে আছে। আনিশা ইয়াশের জ্ঞান ফিরতে দেখে ডক্টরকে ডাকে। ডক্টর ইয়াশকে চেক আপ করে চলে যায়। ইরফান, আনিশা, আনিশার বাবা রিশাদ সাহেব এখন ইয়াশের কেবিনে উপস্থিত। আনিশা ইয়াশের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন তোমার? কে আপনি? তুমি আমায় চিনতে পারছো না? আবু দেখো, এই মহিলা আমি তুমি করে বলছে। আনিশার মুখ কাদো কাদো হয়ে গেছে। রিশাদ সাহেব বুঝতে পারছেন না তার ছেলে কেন নিজের বউকে চিনতে পারছে না, তাজ্জব ব্যাপার। ইরফান ডক্টরকে ডেকে আনলো। ডক্টর জানালো, ওনার মাথায় আঘাত লেগেছে, আর তাই মেমোরি লস হয়েছে, যাকে বলে শর্ট টাইম মেমোরি লস। রিসেন্ট হওয়া বিষয়গুলো উনি ভুলে গেছেন। বলে ডক্টর রুম থেকে বেরিয়ে যায়। রিশাদ সাহেব মাথায় হাত দিয়ে কেবিনে থাকা সোফায় বসে পড়েন। ইরফান কি বলবে ভাবছে, কারণ তার মা এই কথা শুনলে আবারও জ্ঞান হারাবেন। আনিশা আর পারল না, শব্দ করে কেঁদে উঠল। রিফাত সাহেব মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, আর ইয়াশ ফেল করে তাকিয়ে আছে। আনিশা কাঁদতে কাঁদতে বলছে, এটা কেমন কথা বাবা? বিয়ের 6 মাস সংসারই করতে পারলাম না, এখন সবটা ঠিক হলো আর উনি এভাবে সব ভুলে গেল। ইয়াশ রিশাদ সাহেবের দিকে তাকিয়ে বলে, বাবা এই মহিলাকে যেতে বলো, ফ্যাচ ফ্যাচ করে কাছে শুধু। আমার রাগ লাগে মেয়েদের নাকা কান্না দেখলে। আনিশা কান্না থামিয়ে বলল, আপনি আমায় মহিলা বলছেন কেন? আমি এখনো মহিলা হইনি, আর নিজের বউকে চেনেন না? আর কি দেখতে হবে আমায়? এই জন্যই বিয়ে করতে চাইনি। ইয়াশ ভাবুক ভঙ্গিতে বলল, আমি আপনাকে বিয়ে করিনি তো। আনিশা এবারও জোরেই কেঁদে উঠল। ইরফান কি করবে ভাবছে, কারণ এর মধ্যে নার্স এসে বলে গেছে রাহিমা বেগমের জ্ঞান ফিরেছে এবং সেই ইয়াশের সাথে দেখা করতে চায়। রিশাদ সাহেবের পাশে গিয়ে ইরফান বলল, আব্বু আম্মুর জ্ঞান ফিরেছে। রিশাদ সাহেব অদ্ভুত দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে, যেন সে এক অদ্ভুত কথা বলেছে। হঠাৎ ইয়াশ বলল, আম্মু। সকলের দৃষ্টি এখন রাহিমা বেগমের দিকে। রাহিমা বেগম ইয়াশের কাছে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। ইয়াশও মাকে জড়িয়ে ধরে। রাহিমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাকে মাফ করে দে বাবা, অনেক কথা বলেছি। আমি ভুলে গিয়েছিলাম তোরা দুজনই যে আমার কলিজার টুকরো। তোদের কারোর কিছু হলে যে আমার বুকে এসে লাগে। আম্মু এমনভাবে বলছো কেন? ইয়াশ আর রাহিমা বেগম কথা বলছেন। রিশাদ সাহেব ইরফানের হাত ধরে নিচু করে কানে কানে বলেন, একটা চেয়ারের ব্যবস্থা করো তোমার মায়ের বসার জন্য। কেন আব্বু? আম্মু তো ভাইয়ার বেডের পাশেই বসে আছে, পরে এখানে এসে বসবে, চেয়ার লাগবে না। ওরে হতচ্ছাড়া। আর বলতে পারলেন না তার আগেই শোরগোল শুরু হলো। রাহিমা বেগম আবারও মূর্ছা গেছেন। ছেলে তার বউকে চিনতে পারছে না, এমনকি তাকেও সন্দেহ করছে সে নাকি আগে থেকে শুকিয়ে গেছে। তাই সে তার মা কিনা এটা নিয়ে আর সন্দেহ করছে। রাহিমা বেগম এই শখ নিতে পারেননি, তাই আবারও মূর্ছা গেল। ইরফান অসহায়ভাবে বাবার দিকে তাকালো। রিশাদ সাহেব ঝাঁঝালো কণ্ঠে বলেন, বলছিলাম না আমি। 15 দিন পর আজ ইয়াশকে বাসায় আনা হয়েছে, সবই ঠিকঠাক। তবে রাহিমা বেগম মুখ ভার করে আনিশাকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছেন। আনিশাও ভাবছে এ কেমন জামাই হলো তার, নিজের বউকে ভুলে গেল, কি সাংঘাতিক কথা। ইয়াশ শেষে রুমে গিয়ে দরজা দিয়েছে। রিশাদ সাহেব মনোযোগ দিয়ে পেপার পড়ছেন। ইরফান কফির মগ হাতে নিয়ে গার্ডেনের দিক থেকে আসতেই সবাইকে এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। আম্মু, ভাবি। কেউ কোনো জবাব দেয় না। রিশাদ সাহেব বলেন, বাড়িটা সার্কাস হয়ে গেছে, এখন আরো কি কি দেখবো কে জানে। ইরফানের হাসি পেল, তবুও কন্ট্রোল করলো। রাহিমা বেগম বললেন, তুমি এসব রাখো। আমার কথা হলো, ডক্টরকে কেন কিছু বললে না? ওই ডক্টর কিছু করেছে? না হলে আমার অমন ভোলাভালা ছেলে এভাবে বউ আর মাকে কেন ভুলবে? তোমার কি মনে হয় ইয়াশের মা আমি কোনো ষড়যন্ত্র করছি? করতেই পারো, ছেলে মা পাগল কিনা তোমার তো সহ্য হয় না।
তাই বলে এই মাসুম বৌমাটার কথা ভাববে না? ইরফান কপাল চাপড়ালো। কেন এসে কথা বলল? এখন এরা ঝগড়া শুরু করে দিয়েছে। যদিও ভালোই লাগছে, বাড়িটা আগের মতো হয়ে গেছে। বিকেল 5টা। ইয়াশ ঘুম থেকে উঠে এসে দেখে সবাই ঘুম। আনিশা সোফায় বসে মুভি দেখছে। ইয়াশ এসে ওকে বলে, এ যে আপু, আমায় খাবার বেড়ে দিন তো। আনিশা একবার ইয়াশের দিকে তাকালো, তারপর পাশে রাখা নিজের ফোন স্ক্রিনে নিজেকে একবার দেখে নিল। না, তাকে তো আপু বা মহিলা এমনটা লাগছে না। তাহলে কেন ইয়াশ তাকে বারবার এমন করে বলছে? দুঃখী দুঃখী মুখ নিয়ে গেল খাবার গরম করতে। ইয়াশ খাচ্ছে, আনিশা পাশে বসে আছে। একটু পরপর নাক টেনে কান্না করছে। ইয়াশ খাওয়া রেখে আনিশার দিকে তাকিয়ে বলল, আপনি কি ছাকা খেয়েছেন আপু? আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে গেছে, তাই এইভাবে গেছেন? আনিশা ছ্যাদ করে উঠল ইয়াশের কথায়। লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের বউকে চেনেন না? আমি বিয়ে করিনি তো। আর যদি আপনি আমার বউ হতেন, তুমি করে বলতেন, আপনি না, তাই না? কি খাচ্ছর আপনি? হসপিটালে তুমি বলেছিলাম বলে কম কথা শোনাওনি। আমি বুঝে গেছি আমাকে দিয়ে সংসার হবে না। আনিশা উঠে চলে গেল। ইয়াশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরে মানে অদ্ভুত এক চরিত্র। আমি ভালো করে বলেছিলাম আর আমাকে ঝাড়ি দিল। ভালো মানুষের দামই নেই সমাজে। বলে খাওয়ায় মনোযোগ দিল ইয়াশ। রাতে খাওয়া দাওয়া শেষ, যে যার রুমে ঘুমাতে গেছে। আনিশাও ইয়াশের রুমে এসে কাবার থেকে একটা গোলাপ রঙের 2 পিস নিয়ে চেঞ্জ করতে গেল। ইয়াশ বারান্দায় তখন। চেঞ্জ করে এসে দেখে ইয়াশ শুয়ে পড়েছে। আনিশা লাইট অফ করে ইয়াশের পাশে গিয়ে শুয়ে পড়ে। রাত প্রায় 3:30-র কাছাকাছি। তখন এক চিৎকারে লাফিয়ে ওঠে আনিশা। ইয়াশ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আনিশা জিজ্ঞেস করে, কি হয়েছে? চেঁচাচ্ছেন কেন এত রাতে? আপনি তো আমার সুবিধার না, এত রাতে আমার রুমে কেন? আমার সব কেড়ে নিতে এসছেন? ছেছে, পুরুষ নির্যাতন আইন নেই বলে এভাবে আপনি আমার রুমে আসবেন? আনিশা তবদা খেয়ে গেছে ইয়াশের কথা শুনে। এটা কি বলল এই লোক? আনিশা বলে, আপনি তো আচ্ছা বদলোক। হ্যাঁ, বউ আমি আপনার, এসব অপবাদ একদম দেবেন না। আর যদি একটা আওয়াজও করেছেন তো সত্যি আপনার সব কেড়ে নিব। বদলোক একটা, ঘুমান। আনিশা কথাগুলো বলে পাশ ফিরে শুয়ে পড়ে। ইয়াশ মনে মনে বলে, মেয়ে মানুষ ভালো না, কথায় কথায় ছ্যাদ করে ওঠে। ঘুমিয়ে পড়ে ও। পরের দিন সকাল 9টা বাজে। আনিশা দরজার পাশে ওয়েট করছে কখন ইয়াশ বাসায় ঢুকবে আর ও হাতে থাকা লাঠি দিয়ে ওর মাথায় বাড়ি দিবে। আনিশা শুনেছে আঘাত লাগা স্থানে আবারও আঘাত পেলে স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে। ইয়াশ 7টায় উঠে জগিং করতে গিয়েছে। ফেরার সময় প্রায় হয়ে গেল। আনিশা দরজার বাহিরে উকি দিয়ে দেখল একটা ছায়া এদিকেই আসছে। আনিশা বিসমিল্লা বলে দিল একবারই। তারপর যা দেখলো তাতে ওর মাথা ঘুরে উঠল। আনিশা যাকে বাড়ি মেরেছে সে আর কেউ নয়, রিশাদ সাহেব। আনিশা কি করবে ভেবে পায় না। রিশাদ সাহেব ওকে দেখার আগেই দৌড়ে রুমে চলে যায়। এদিকে রিশাদ সাহেবের মাথায় আলু উঠে গেছে। কিছুক্ষণ পর রাহিমা বেগম দেখে সন্দেহ গলায় বলেছেন, কাকে টিজ করতে গিয়ে গণদোলায় খেয়ে এসেছো? রিশাদ সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে। মাথায় বরফ ধরে বসে আছেন, চুপ করে আছেন। এখন কথা বলে কথা বাড়াতে উনি চান না। ইয়াশ এসেছে একটু পরে। আনিশা হল রুমে আসতেই রাহিমা বেগম বলে উঠেন, দেখো বৌমা, এই বয়সে বোধহয় আমার কপাল পুড়বে। কিছু বুঝতে পারছি না এই লোকটা কি চায়, অসভ্য। রিশাদ সাহেব দাঁত কিরমিরি করে বলেন, একদম বাজে কথা বলবে না রহিমা। রাহিমা বেগম বকবক শুরু করলেন। আনিশা স্বস্তির শ্বাস নিল। যা কেউ ওকে দেখেনি। পরে শ্বশুর মশাই থেকে মাফ চেয়ে নিবে। 2 মাস পর ইয়াশ এখন পুরোপুরি সুস্থ। সবাই চিনতে পেরেছে, কিন্তু আনিশাকে চিনে না। আনিশাকে আপু বলে আর আনিশা তেলে বেগুনে জ্বলে ওঠে। এমনই একদিন আনিশা ড্রয়িং রুমে বসে রাহিমা বেগমের সাথে গল্প করছিলেন। তখনই কলিং বেল বাজে। আনিশা দরজা খুলে দিতে একটি মাঝবয়সী মেয়ে দৌড়ে গিয়ে ইয়াশকে জড়িয়ে ধরে। আনিশা ত হয়ে তাকিয়ে আছে। ইয়াশও অবাক হয়েছে। মেয়েটি ইয়াশকে বলে, মিস ইউ রে, কতদিন দেখি না তোকে। ভাবনিস বেশি, আগে কল দিতে, এখন তাও দিস না। ঢং। ইয়াশ কিছু বলতে যাবে তার আগেই একটা ঝাড়ু এসে ওর সামনে পড়ে ওর। ইয়াশ সহ মেয়েটি তাকিয়ে দেখে আনিশা হাতে আরও 2টা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আমার জামাইয়ের থেকে সরে যাও পেতনি। সাহস কিভাবে হয় ওর সাথে চিপকে যাওয়ার? ও আমাকে চেনে না বলে যা ইচ্ছা তাই করবে তুমি। সরো। বলে ঝাড়ু নিয়ে তেড়ে গেলে মেয়েটি ইয়াশের পিছে লুকিয়ে পড়ে।
রাহিমা বেগম থামতে বলছেন, কিন্তু আনিশা শুনছে না। আনিশা মেয়েটির পিছু ঝাড়ু নিয়ে ছুটতে লাগলো। এক সময় পুরো হল রুমে দৌড়ে চলেছে তারা। মেয়েটির পিছে ঝাড়ু হাতে আনিশাও সমান তালে দৌড়। আনিশা দৌড়তে দৌড়তে হঠাৎ এক টান অনুভব করলো। ইয়াশ ওকে টান দিয়ে নিজের কাছে নিয়েছে। রিল্যাক্স, কিভাবে ছুটছো? পড়ে যাবা। গেলে কার কি, হ্যাঁ? ওই পেতনিকে আমি মেরে ফেলবো বলে আনিশা ইয়াশকে ছাড়িয়ে আবারও দৌড়। মেয়েটি ইয়াশের পিছে গিয়ে লুকিয়ে পড়ে। আনিশা ওর মাথায় ঝাড়ু দিয়ে বাড়ি দিতে গেলেই মেয়েটি ইয়াশের পিছন থেকে সরে যায় আর বাড়ি লাগে ইয়াশের মাথায়। আনিশা নিজেও হা হয়ে যায়, এটা কি করে ফেললো? ইয়াশ ততক্ষণে জ্ঞান হারিয়েছে। রাহিমা বেগম ইয়াশের দিকে ছুটে গেল। মেয়েটি যেতে নিলে আনিশা বাধা দিল। আনিশা পানি নিয়ে গিয়ে ইয়াশের মুখে দিল। ইয়াশের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেইও বলল, আনিশা, তুমি এইভাবে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছো কেন? আনিশা কি বলবে ভেবে পায় না। হাত থেকে ঝাড়ু ফেলে ইয়াশকে গিয়ে জড়িয়ে ধরে। আপনি ঠিক হয়ে গেছেন? আমি কত অপেক্ষা করতাম আপনি কবে আমায় চিনতে পারবেন তার জন্য। আমি ভাবিনি আপনি আমায় আবার চিনতে পারবেন। রাহিমা বেগম মেয়েটির হাত ধরে ওখান থেকে চলে যান। ইয়াশ আনিশাকে বলে, আমি তো তোমায় রোজ আনিশা বলে ডাকতাম, তুমি ঘুমিয়ে যাওয়ার পর। আনিশা অবাক চোখে ইয়াশের দিকে তাকিয়ে বলে, তার মানে আপনি ঠিক হয়ে গিয়েছেন আগেই? আগের মাসে ডক্টর দেখিয়ে ফেরার সময় একটা কার অ্যাক্সিডেন্ট হতে দেখায়। ওইখানে সব মনে পড়েছে আমার, কিন্তু প্রকাশ করি না। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার কতটুকু ভালোবাসো। আপনি খুব খারাপ বলে ইয়াশের বুকে মুখ লুকিয়ে ফেলে আনিশা। ইয়াশ বলে, যাকে তুমি ঝাড়ু দিয়ে পিটাতে চাইছিলে সে তোমার ননদ, আম্পুর ছোট ভাইয়ের মেয়ে নাফিসা। এই কথা শুনে আনিশা জিভে কামড় দেয়। ইশকি কাণ্ডটাই না করলো সে। রাহিমা বেগম অবশ্য রাগ করেনি আনিশার উপর। নিজের স্বামীর সাথে কাউকে এমনভাবে দেখলে এমনটাই করা উচিত বলে তিনি মনে করেন। 2 বছর পর এখন সব বদলে গেছে। ইয়াশ এখন ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। ইরফান আর বিয়ে করেনি। রাহিমা বেগম এখন কাঁথা সেলাই করেন অবসর সময়ে, কারণ সামনেই তার নাতি নাতনি আসতে চলেছে। আনিশা প্রেগনেন্ট। আনিশা তো সারাদিন বসে বসে বোর হয়। ইয়াশকে ফোন দিয়ে বকে, ইয়াশ হাসে। তাতে আনিশার আরও রাগ ওঠে। কদিন আগে একদিন রাতে আনিশার ঘুম আসছিল না, পা জ্বালা করছিল। ইয়াশ ঘুমেছিল। আনিশা এক চিৎকার দিয়ে কেঁদে ওঠে। ইয়াশ লাফিয়ে উঠে বলে, কি হয়েছে বউ, কাঁদছো কেন? আনিশা কেঁদেই চলেছে। ইয়াশ আর কয়েকবার জিজ্ঞেস করতেই আনিশা বলে, আমি যদি মরে যাই তাহলে খবরদার আর বিয়ে করবেন না। আমিও তো মহান না যে আপনাকে শেয়ার করব বলে আবারও কান্না করে। এদিকে ইয়াশ ব্যাককলের মতো তাকিয়ে আছে ওর দিকে। তুমি এই জন্য এত রাতে কাঁদছো? ওরে পাগলি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কেন তুমি এমন ভাবছো যে আমার কিছু হবে? আমি আছি তো, আমি থাকতে তোমার কিছু হতে দেব না। কাঁদে না, আসো বুকে এসে শুয়ে পড়ো। আনিশা ইয়াশের বুকে মাথা রাখতে ইয়াশ আনিশার সামনে একটি চকলেটের বক্স ধরে। নাও খাও, তোমার তো খেতেও পেয়েছে, তাই সব ভুলভাল ভাবছো। তুমি জানলে কিভাবে? আমি জানবো না? আমার বউয়ের সবকিছু আমি জানি, বুঝলে? আনিশা মিষ্টি হাসি দিয়ে চকলেট খাওয়াই মনোযোগ দিল। কেটে গেল 9টি মাস। সময় খুব দ্রুত চলে যায়। আনিশার ডেলিভারি ডেট আজ। ওটির সামনে পাইচারি করছে ইয়াশ। আনিশার বাবা মা, রাহিমা বেগম, রিশাদ সাহেব, ইরফান সবাই হসপিটালে উপস্থিত। ইয়াশকে ওটির ভিতরে যেতে বলা হয়েছিল। গিয়েছিল, কিন্তু ওটির চারপাশে একবার চোখ বুলিয়ে নিতেই জ্ঞান হারিয়েছে ইয়াশ। তাই ওকে আর ভিতরে যেতে দেওয়া হয়নি। 1 ঘন্টা হয়েছে, এখনো ডক্টররা কিছু বলেনি। ইয়াশ টেনশনে ঘেমে গেছে। ইয়াশ আর না পেরে বলে উঠে, আমাকে এইভাবে দাঁড় করিয়ে রাখার মানে আছে? আমি ভিতরে যাব, বউকে দেখব, টেনশনে পাগল হয়ে যাচ্ছে। রিশাদ সাহেব বলেন, মায়ের মতন মুচ্ছা গিয়েছো একবার, আবার যেতে চাও? চুপচাপ বসো, ডাক্তার বের হলে কথা বলবা। ইয়াশ তবুও নিজের মনকে শান্ত করতে পারল না। কিছুক্ষণ পর নার্স তোয়ালে দিয়ে পেঁচিয়ে 2টো ফুটফুটে বাচ্চা নিয়ে এলো। আনিশার টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। নার্সটি ইয়াশের কোলে দিল দুজনকে। ইয়াশ অবাক হয়ে দুজনকে দেখছে। তার বিশ্বাস হচ্ছে না সে বাবা হয়েছে। এই যেন এক অন্যরকম সুখানুভব। রাহিমা বেগম ইয়াশের কাছে গিয়ে একজনকে কোলে নেয়। রিশাদ সাহেব নাতি নাতনির মুখ দেখে বলেন, মাশাআল্লাহ। ইয়াশ দুজনের কানে আজান দেয়। আনিশার কথা এ নিয়ে 15 বার জিজ্ঞেস করেছে নার্সকে বাবু দেওয়ার পর। 2 বার বের হয়েছে নার্স, আর 2 বারই জিজ্ঞেস করেছে। নার্স একই কথা বলেছে, আপনার ওয়াইফ ভালো আছেন,
কিছুক্ষণ পর বেডে দেওয়া হবে, তখন কথা বলতে পারবেন। আনিশাকে বেডে দেওয়ার কিছুক্ষণ পরই জ্ঞান ফেরে ওর। আনিশার পাশে বাবুদের রেখে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। ইয়াশ থেকে যায়। ইয়াশ আনিশার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ধন্যবাদ ওয়াইফি, আমাকে পূর্ণ করে দেওয়ার জন্য। আর যদি আমার কিছু হয়ে যেত তাহলে ওদের আপনার একা মানুষ করতে হতো। এসব বলবে না, কিছু হবে না। অনেক বাধা পেরিয়ে এক হয়েছে আমরা, আল্লাহ আমাদের আলাদা করবেন না। তোমাদের সীমাবদ্ধ আমি, তোমার কিছু হতে পারে না, এমন আর কথা বলবে না। আনিশা কিছু বলে না। ইয়াশ বাবুদের সাথে খেলছে। আনিশা মন ভরে দেখছে, এই যেন নতুন এক ইয়াশ। এখন থেকে হেসে খেলে আনন্দে কাটবে ওদের জীবন। অনেক বাধা পেরিয়ে এক হয়েছে ওরা। আবারও হয়তো কোনো গল্পে ওদের দেখা মিলবে নতুন রূপে। ততদিন সবাই ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন। সমাপ্ত।